এই যে মিস্টার, আর ইউ ব্লাইন্ড? কোন দিকে তাকিয়ে হাঁটেন? পুরো এসে আমার গায়ের উপর পড়লেন। আমি অত্যন্ত দুঃখিত ম্যাডাম, আসলে ফাইলগুলো দেখতে গিয়ে খেয়াল করিনি। আপনার লাগেনি তো? আমার লেগেছে কিনা সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? নিজের ভুলটা স্বীকার না করে এখন আবার আমার উপর দোষ চাপাচ্ছেন। আপনাদের মতো লোকদের জন্যই অফিসের করিডোরগুলোতে ঠিক মতো হাঁটাও যায় না। ম্যাডাম, আমি আমার ভুল স্বীকার করেই ক্ষমা চেয়েছে। দোষ চাপানো তো প্রশ্ন আসে না। ও, তাই নাকি? আপনার ভাব দেখে তো মনে হচ্ছে ক্ষমা চেয়ে আপনি আমার উপর কোনো বিরাট দয়া করে ফেলেছেন। কোন ডিপার্টমেন্টে কাজ করেন আপনি? আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে আপনি এখানকার কোনো জুনিয়র স্টাফ। আমার পোশাক দিয়ে আমার পদের বিচার না করাই ভালো ম্যাডাম। আর আমি কোন ডিপার্টমেন্টে কাজ করি সেটা জেনে আপনি কি করবেন? কি করব মানে? আপনার নামে এক্ষুনি কমপ্লেন করব আমি। অফিসের ভেতরে এমপ্লয়ীদের হাঁটার ট্রেনিং দেওয়া উচিত। আপনার নাম কি? ফারাবি। শুধু ফারাবি? বাবার দেয়া আর কোনো নাম নেই? আমার পুরো নাম জেনে আপনার কোনো লাভ হবে না, কারণ আমি এমন কোনো ভুল করিনি যার জন্য আপনাকে আমার নামে কমপ্লেন করতে হবে। একটা সামান্য ধাক্কা লাগাটাকে আপনি ইচ্ছে করে ইস্যু বানাচ্ছেন। হোয়াট? সামান্য ধাক্কা? আপনি আমার সাথে তর্ক করছেন? আপনি জানেন আমি কে? আপনি যে হন না কেন, অন্যায়ভাবে কাউকে ছোট করার অধিকার আপনার নেই। আপনি যদি মনে করেন ধাক্কা লাগাটা খুব বড় কোনো অপরাধ, তাহলে অফিসের সিসিটিভি ফুটেজ চেক করা হোক, দেখা যাবে ভুলটা কার ছিল। আপনিও তো ফোন দেখতে দেখতে হাঁটছিলেন। আনবিলিভেবল! তোমার এত সাহস, তুমি আমার দিকে আঙুল তুলছো? আমি ফোন দেখবো না তো কি করব? হুম? এই করিডোরটা আমার বাবার টাকায় বানানো। আমি এখানে যেভাবে ইচ্ছা সেভাবে হাঁটবো। তোমার তাতে কি সমস্যা? আপনার বাবা নিশ্চয়ই অফিসটা বানিয়েছেন অফিসের কাজের জন্য, তার মেয়ের ফোনে কথা বলতে বলতে হাঁটার জন্য নয়। আর অফিসের নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। তিনি এমডি স্যারের মেয়ে হন বা একজন সাধারণ কর্মচারী। তুমি তুমি নিয়ম শিখাচ্ছ আমায়? হ্যাঁ, ঠিক আছে, দেখাচ্ছি আমি তোমার মজা। তোমার চাকরিটা যদি আমি না খাই তাহলে আমার নামও মারিয়া রহমান নয়। আমার চাকরিটা আমি আমার যোগ্যতা পেয়েছি ম্যাডাম। আপনার কথায় চাকরিটা যাবে না, আর যদি যায়ও আমার কোনো আফসোস থাকবে না, কারণ আত্মসম্মান বিক্রি করে আমি চাকরি করি না। এখন যদি এখন যদি আপনার অভিযোগ পর্ব শেষ হয়ে থাকে তাহলে আমি কি যেতে পারি? আমার অনেক কাজ পড়ে আছে। দাঁড়াও, আমি তোমায় যেতে বলিনি। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি এখান থেকে এক পাও নড়বে না। দেখুন, আমি আবারও আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। এর চেয়ে বেশি কিছু আমার করার নেই। অযথা চিৎকার করে অফিসের পরিবেশ নষ্ট করারও কোনো মানে হয় না। এক্সকিউজ মি। এই বলে ফারাবি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে মারিয়ার রাগী চোখের দিকে তাকিয়ে শান্তভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেল। ফারাবির এই শান্ত উপেক্ষা মারিয়ার অহংকারের আগুনে ঘি ঢালল। এই প্রথম কেউ তাকে এভাবে অগ্রাহ্য করার সাহস দেখালো। সে রাগে পা ঠুকতে ঠুকতে ম্যানেজমেন্ট ফ্লোরের দিকে চলে গেল। মনে মনে প্রতিজ্ঞা করল, এই ছেলের একটা বিহিত আমি করেই ছাড়বো। আর এই পুরো ঘটনার শুরুটা হয়েছিল 2 ঘন্টা আগে কোম্পানির সিইও জনাব আশফাকুর রহমানের কেবিনে। ফারাবি সদ্য পাশ করা একজন সাধারণ যুবক, জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। ঘরের মাঝখানে বিশাল এক কাঠের টেবিলের পেছনে বসে আছেন জনাব রহমান এবং তার সাথে আরও 2জন বোর্ড মেম্বার। তাদের সামনে একটি সাধারণ চেয়ারে বসে আছে ফারাবি। তার হাতে নিজের সিভির একটা ফাইল। এক বোর্ড মেম্বার আহসান সাহেব বলেন, দ্বিতীয় বোর্ড মেম্বার করিম সাহেব বললেন, তো মিস্টার ফারাবি, আপনার সিভিতে তো দেখছি রেজাল্ট খুবই সাধারণ, কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও নেই। ঢাকার সাধারণ একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছেন। আপনি কেন মনে করছেন যে রহমান গ্রুপের মতো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করার জন্য আপনি যোগ্য? স্যার, আমি বিশ্বাস করি ভার্সিটির গ্রেড বা কাগজের সার্টিফিকেট সবসময় একজন মানুষের আসল যোগ্যতার পরিচয় দেয় না। আসল যোগ্যতা হলো পরিস্থিতিকে বোঝা, সমস্যাকে বিশ্লেষণ করে এবং ঠান্ডা মাথায় তার সমাধান বের করার ক্ষমতা। আমার হয়তো নামি দামি ভার্সিটির তকমা নেই, কিন্তু আমার নিজের উপরে বিশ্বাসটা আছে। চমৎকার বলেছেন, কিন্তু বিশ্বাস তো অনেকেই করে ফারাবি, বাস্তবে করে দেখাতে পারে কজন? আচ্ছা ধরুন, আমাদের নতুন বেভারেজ প্রোডাক্ট রিফ্রেশ মার্কেটে ভালো চলছে না। আমাদের প্রতিদ্বন্দ্বী কোম্পানির প্রোডাক্ট ছিল, এর কাছে আমরা মার্কেটে শেয়ার হারাচ্ছি। এই মুহূর্তে কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে আপনি আমাকে কী পরামর্শ দেবেন? স্যার, আমি যদি ভুল না করে থাকি, রিফ্রেশের টার্গেট অডিয়েন্স হলো তরুণ প্রজন্ম, বিশেষ করে 18 থেকে 25 বছর বয়সীরা। আর আপনারা মার্কেটিং করছেন মূলত টিভি আর নিউজ পেপারে।
যে এই প্রজন্মের কাছে এখন প্রায় অচল। তাহলে তোমার পরামর্শটা কি? আমরা কি মার্কেট বন্ধ করে দেব? না স্যার, মার্কেটিংয়ের মাধ্যমটা বদলাতে হবে। আমাদের যেতে হবে ডিজিটাল প্ল্যাটফর্মে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে মার্কেটিং করতে হবে। রিফ্রেশের বোতলে হাতে নিয়ে কোনো জনপ্রিয় টিকটকার বা ইউটিউবার যদি একটা ভিডিও বানায়, সেটা মুহূর্তের মধ্যে মিলিয়ন তরুণের কাছে পৌঁছে যাবে, যা আপনাদের কোটি টাকার টিভি বিজ্ঞাপনও পারবে না। আমাদের ব্র্যান্ড নয়, এটা ট্রেন্ড তৈরি করতে হবে। ফারাবির এই আধুনিক এবং সুনির্দিষ্ট উত্তরে বোর্ড মেম্বাররা একে অপরের দিকে চাওচাওয়ি করতে লাগলেন। জনাব রহমানের চোখে মুখে ফুটে উঠল মুগ্ধতার সাপ। খুবই ইন্টারেস্টিং পয়েন্ট, কিন্তু আমাদের প্রতিবন্ধী চিল তো অলরেডি ডিজিটাল মার্কেটিং করছে, তাদের সাথে আমরা পাল্লা দেব কিভাবে? তাদের দুর্বল জায়গাতে আঘাত করে স্যার। সেটা কি? স্যার, আমি যতদূর জানি, চিল তাদের প্রোডাক্টে আর্টিফিশিয়াল সুইটনার ব্যবহার করে, যা স্বাস্থ্য সচেতন তরুণদের কাছে একটা নেগেটিভ পয়েন্ট। আমরা যদি রিফ্রেশের মার্কেটিংয়ে এই বার্তাটা তুলে ধরি যে আমাদের প্রোডাক্টে কোনো ক্ষতিকর উপাদান নেই এবং এটা স্বাস্থ্যের জন্য নিরাপদ, তাহলে আমরা সহজে এটা বড় একটা অংশের মার্কেট দখল করে নিতে পারবো। আমাদের ট্যাগলাইন হতে পারে চিল ফর মোমেন্ট, রিফ্রেশ ফর লাইফ। ফারাবির এই গভীর বিশ্লেষণ এবং তাৎক্ষণিক বুদ্ধিদীপ্ত ট্যাগলাইন শুনে জনাব রহমান মুগ্ধ হয়ে গেলেন। একজন ফ্রেশ গ্র্যাজুয়েটর পক্ষে একটা কোম্পানির এতটা ভেতরে খবর রাখাটা স্বাভাবিক নয়। ফারাবি, তোমার সম্পর্কে আমি কিছুটা হোমওয়ার্ক করেছি। তোমার বাবা চৌধুরী এন্টারপ্রাইজের। স্যার, আমার বাবা একজন সাধারণ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। আমরা একটা মধ্যবিত্ত পরিবার। চৌধুরী এন্টারপ্রাইজের মতো এত বড় কোম্পানির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। ফারাবির এই সরাসরি এবং শান্ত উত্তর জনাব রহমানের মুখের হাসিকে আরও রহস্যময়ী করে তুলল। তিনি যেন ঠিক এই উত্তরটারই আশা করছিলেন। আহসান, আমার মনে হয় আমরা আমাদের নতুন জুনিয়র এক্সিকিউটিভ পেয়ে গেছি। অ্যাপয়েন্টমেন্টের লেটারটা রেডি করে ফেলো। ফারাবি, ওয়েলকাম টু মাই গ্রুপ। তুমি ইচ্ছে করলে আজ থেকেই মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করতে পারো। ধন্যবাদ স্যার, আমি আমার শেয়ারটা দেওয়ার চেষ্টা করব। ফারাবি বেরিয়ে যাওয়ার পর বোর্ড মেম্বাররা অবাক হয়ে জনাব রহমানকে প্রশ্ন করলেন। স্যার, আপনি ছেলেটার ব্যাকগ্রাউন্ড ঠিকমতো চেক করেছেন তো? এর কথা শুনে মনে হলো ও আমাদের কোম্পানি সম্পর্কে অনেক আগে থেকেই জানে। আর আপনি চৌধুরী এন্টারপ্রাইজের কথা কি বলছিলেন? কিছু কিছু হিরে থাকে আহসান, যাদের প্রথম দর্শনেই চিনে নিতে হয়। এই ছেলেটা শুধু হিরে নয়, একটা আস্ত খনি। ওকে শুধু একটু ঘষা মাজা করতে হবে। আর চৌধুরী এন্টারপ্রাইজ, ওটা না হয় আরেকদিনের জন্য তোলা থাক। আপাতত আমার মেয়ে মারিয়ার জন্য একটা শক্ত প্রতিদ্বন্দ্বী পাওয়া গেল, এটাই বড় কথা। জনাব রহমানের এই শেষ কথাটা ছিল আরও বেশি রহস্যময়। তিনি যেন শুধু একজন কর্মচারী নন, বরং অন্য কোনো গভীর উদ্দেশ্য নিয়ে ফারাবিকে এই কোম্পানিতে নিয়োগ দিয়েছেন। আর এই পুরো ঘটনার কিছুই না জেনে ফারাবি যোগ দিয়েছিল তার নতুন চাকরিতে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল এক অহংকারী রাজকন্যা আর নিয়তির এক অদ্ভুত খেলা। অন্যদিকে মারিয়া রহমান, জনাব রহমানের একমাত্র মেয়ে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে ডিগ্রি নিয়ে এসে বাবার কোম্পানিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিয়েছে। তার তীক্ষ্ণ বুদ্ধি আর যোগ্যতার কোনো অভাব নেই, কিন্তু বাবার অগাধ সম্পদ আর ভালোবাসা তাকে করেছে প্রচণ্ড জেদি আর অহংকারী। সে বিশ্বাস করে টাকা আর ক্ষমতা দিয়ে সবকিছু জয় করা যায়। আমি যখন ইন্টারভিউ শেষ করে করিডোর দিয়ে হাঁটছিলাম, তখনই তার সাথে ধাক্কা লেগেছিল। করিডোরে সেই অপমানজনক ঘটনার পর ফারাবি সোজা আর্কাইড রুমে চলে গিয়েছিল। ফাইল খুঁজে নিয়ে সে যখন নিজের ডেস্কে ফিরেছে, তখন পুরো মার্কেটিং ডিপার্টমেন্টে কেমন যেন একটা চাপা গুঞ্জন। তার ডেস্কের পাশে কলিগ রাহাত সাহেব ইশারায় তাকে ডাকলেন। ফারাবি সাহেব, শুনেছেন কিছু? কি বিষয় ভাইয়া? আরে বলেন কি, পুরো অফিসে তো এটাই এখন হট টপিক। এমডি স্যারের মেয়ে আমাদের নতুন ভিপি মারিয়া ম্যাডামের সাথে নাকি আপনার বিশাল এক সিনক্রেট হয়ে গেছে করিডরে। তেমন কিছু না ভাইয়া, সামান্য ভুল বোঝাবুঝি। বললেই হলো, অফিসের পিয়ন থেকে শুরু করে টপ ম্যানেজমেন্ট সবাই বলা বলি করছে ম্যাডাম নাকি এর আগে ফুসতে ফুসতে বাবার কেবিনে গেছেন আপনার নামে কমপ্লেন করতে। নতুন চাকরিতে জয়েন করার প্রথম দিন এই ভিপির সাথে পাঙ্গা। আপনার কপালে কিন্তু দুঃখ আছে ভাই। দেখা যাক কি হয়। আর দেখবেন কি, ম্যাডামের মেজাজ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। উনি রেগে গেলে এমডি স্যারও চুপ করে থাকেন। আমার তো মনে হয় আপনার চাকরিটা আজই শেষ।
চাকরিটা যদি অন্যায়ভাবে চলে যায় তাহলে আমার কিছুই করার নেই। ঠিক তখনই ডিপার্টমেন্টের ইন্টারকমে একটা ফোন আসে। রিসেপশনিস্ট মেয়েটা ফোন ধরে। জি ম্যাম। জি আচ্ছা, আমি বলে দিচ্ছি। মেয়েটা ফোন রেখে ফারাবির দিকে তাকায়। ফারাবি সাহেব, আপনাকে ভিপি ম্যাম তার কেবিনে ডেকেছেন এক্ষুনি। এই রে, যা ভাবছিলাম তাই। যান ভাই, দোয়া দূরত পড়ুন আর শেষ দেখাটা করে আসুন। ফারাবি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে শান্তভাবে উঠে দাঁড়ালো। সে ধীর পায়ে ম্যানেজমেন্ট ফ্লোরের দিকে এগিয়ে গেল। বিশাল করিডোরের শেষ কাচের দেওয়ালে ঘেরা সবচেয়ে বড় কেবিনটার দরজায় সোনালি হরপে লেখা মারিয়া রহমান, ভাইস প্রেসিডেন্ট। ফারাবি দরজায় নক করলো। ভেতরে আসুন। ম্যাডাম, আপনি আমাকে ডেকেছিলেন? ও, তাহলে তোমার স্মৃতিশক্তি খুব একটা দুর্বল নয় দেখছি। আমি তো ভেবেছিলাম করিডোরের ঘটনার পর হয়তো তুমি ভয়ে অফিস ছেড়েই পালিয়ে গেছো। যাই হোক, বসো। ধন্যবাদ ম্যাডাম, আমি দাঁড়িয়ে ঠিক আছে। আমি তোমায় বসতে বলেছি ফারাবি, নাকি আমার কথা তোমার কানে যায় না? জি ম্যাডাম। হুম, তো করিডোরে তো খুব বড় বড় কথা বলছিলে, আত্মসম্মান, নিয়ম কানুন, হ্যান ত্যান। এখন কি হলো? আমার কেবিনে এসে গলা দিয়ে স্বর বের হচ্ছে না কেন? করিডোরের পরিস্থিতিটা অন্যরকম ছিল ম্যাডাম, আর এখন আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তার অফিসে বসে আছি। দুটো জায়গার প্রোটোকল ভিন্ন। বাহ, চমৎকার। প্রোটোকল সম্পর্কেও তোমার জ্ঞান আছে দেখছি। যাক, বেশ ভালো। তোমার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। আজই জয়েন করেছো। বাবা নাকি তোমার ইন্টারভিউ নিয়ে খুব ইমপ্রেসড, কিন্তু আমি এক বিন্দু ইমপ্রেসড নই। সবাইকে ইমপ্রেস করার জন্য আমি চাকরিতে আসিনি ম্যাডাম, আমার কাজটা ঠিকভাবে করার জন্য এসছে। আবার মুখে মুখে তর্ক? তোমার সমস্যাটা কি বলো তো? তুমি কি সবসময় এত তর্ক করো, নাকি শুধু আমার সাথেই তোমার সমস্যা? আমি তর্ক করছি না ম্যাডাম, আমি শুধু আমার অবস্থানটা পরিষ্কার করছি আর আপনার প্রশ্নের সোজা উত্তর দিচ্ছি। ঠিক আছে, অনেক হয়েছে। আমি তোমায় এখানে লেকচার দেওয়ার জন্য ডাকিনি। একটা কাজ দিয়েছি, সেটা করার জন্য রেখেছি। জি ম্যাডাম, বলুন কি কাজ? আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। ম্যাডাম, কি হলো, শুনতে পাওনি? বললাম আমার জন্য 1 কাপ কফি বানিয়ে আনো। অফিসের পেন্ট্রিতে কফি মেকার আছে। কিভাবে বানাতে হয় জানো তো, নাকি সেটাও শিখিয়ে দিতে হবে আমায়? ম্যাডাম, আমি মার্কেটিং ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ। কফি বানানো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আপনার যদি কফি খেতে ইচ্ছে করে আপনি ইন্টারকমে অর্ডার করতে পারেন। আমি জানি কি করতে হবে আর কি করতে হবে না, সেটা তোমার শেখাতে হবে না। আমি তোমায় অর্ডার দিচ্ছি ফারাবি, আর এই মুহূর্তে আমি তোমার ভিপি। সো আমার অর্ডার অমান্য করার শাস্তি কি হতে পারে সেটা নিশ্চয়ই জানো তুমি। জি ম্যাডাম। সো গো নাও। আর শোনো, ব্ল্যাক কফি হবে, 1 চামচ চিনি। কফিটা যেন খুব গরমও না হয়, আবার ঠান্ডাও যেন না হয়, পারফেক্ট হতে হবে। সো যাও। ওকে ম্যাডাম। ফারাবি আর কোনো কথা না বাড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মারিয়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিজয়ের হাসি। সে ভেবেছিল ফারাবি হয়তো এবারও প্রতিবাদ করবে, কিন্তু ক্ষমতার ভয় দেখিয়ে তাকে ঠিকই কাবু করা গেছে। কিন্তু সে জানে না ফারাবি চুপ করে আছে অন্য কোনো কারণে। 10 মিনিট পর ফারাবি কফির কাপ হাতে কেবিনে প্রবেশ করলো। সে কোনো কথা না বলে কাপটা মারিয়ার সামনে টেবিলে রাখলো। এতক্ষণ লাগলো তোমার একটা কফি বানাতে? কোনো কাজই তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না দেখছি। মারিয়া কফির কাপে একটা চুমুক দেয় এবং সাথে সাথে মুখটা কুঁচকে ফেলে। ইয়াকথু, এটা কি বানিয়েছো তুমি? এত তেতো কেন? আমি না তোমায় 1 চামচ চিনি দিতে বলেছিলাম? আমি 1 চামচে দিয়েছি ম্যাডাম। মিথ্যে কথা বলবে না। এর মধ্যে 1 ফোঁটাও চিনি নেই। নাকি তুমি কানেও কম শোনো? যাও, এটা নিয়ে যাও, আরেকটা বানিয়ে নিয়ে এসো। এবার যেন ভুল না হয়। ওকে ম্যাডাম। ফারাবি চুপচাপ কাপটা নিয়ে আবার বেরিয়ে গেল। তার মুখে বিরক্তির কোনো চাপ নেই। সে আবার 10 মিনিট পর নতুন 1 কাপ কফি নিয়ে এলো। এবার ঠিক হয়েছে তো? মারিয়া কফিতে চুমুক দেয়। এটা কি এত মিষ্টি কেন? চিনির কারখানায় ডুবিয়ে এনেছো নাকি? তোমাকে কি বলেছিলাম আমি ডায়াবেটিসের রোগী? তুমি কি মেরে ফেলতে চাও আমায়? ম্যাডাম, আপনি যা বলেছেন আমি ঠিক তাই করেছি। চুপ করো, একটা কথাও বলবে না তুমি। তুমি ইচ্ছে করেই এসব করছো আমার সাথে, তাই না? করিডোরের ঘটনার প্রতিশোধ নিয়েছো তুমি। ঠিক আছে, যাও, আবার বানিয়ে আনো। আর এবার যদি আমার মনের মতো না হয় তাহলে তোমার চাকরি আজই শেষ। ওকে ম্যাডাম। ফারাবি তৃতীয়বারের মতো বেরিয়ে গেল। মারিয়া রাগে কাঁপছিল। সে ভেবেছিল ছেলেটাকে একটু শিক্ষা দেবে, কিন্তু ছেলেটার এই শান্ত অবিচল প্রতিক্রিয়া তাকে আরও বেশি পাগল করে দিচ্ছিল। সে চেয়েছিল ফারাবি চিৎকার করুক, প্রতিবাদ করুক, চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিক।
কিন্তু ফারাবি এমন ভাব করছিল যেন কফি বানানোই তার আসল কাজ। কিছুক্ষণ পর ফারাবি আবার কফি নিয়ে প্রবেশ করলো। এবার সে 2টো কাপ নিয়ে এসেছে। 2টো কাপ কেন? ম্যাডাম, এটা আপনার জন্য ব্ল্যাক কফি, নো সুগার। আমি তো চিনি দিতে বলেছিলাম। আসলে আপনার মতো যারা নিজেদের নিয়ে খুব সচেতন তারা সাধারণত চিনি ছাড়া কফি পছন্দ করেন, তাই ভাবলাম হয়তো আপনার এটাই ভালো লাগবে। আর এটা আমার জন্য। ফারাবি নিজের কাপে চুমুক দেয়। 1 চামচ চিনি, পারফেক্ট। আপনি আপনারটা ট্রাই করে দেখতে পারেন। তুমি তুমি আমার সামনে বসে কফি খাচ্ছ? আপনার কফি বানাতে গিয়ে আমার একটু ইচ্ছে করলো, তাই নিজের জন্য একটা বানিয়ে আনলাম। এতে যদি অফিসের নিয়ম ভঙ্গ হয় আপনি কমপ্লেন করতে পারেন। তুমি তুমি আমার কাজ আছে, আমি এখন আসি। ফারাবি উঠে চলে যেতে নিলে মারিয়া তাকে আবার ডাকে। স্টপ, 1 মিনিট দাঁড়াও। তুমি কি ভেবেছো আমি তোমার এই চালাকিটা বুঝতে পারছি না? কোন চালাকের কথা বলছেন ম্যাডাম? এই যে নাটকটা করলে, প্রথমে চিনি ছাড়া, তারপর অতিরিক্ত চিনি, আর এখন এসেছো নিজের ফিলোসফি নিয়ে। তুমি ইচ্ছে করেই আমার সময় নষ্ট করেছিলে, তাই না? সময় তো আপনি নষ্ট করছিলেন ম্যাডাম। আমাকে দিয়ে এমন একটা কাজ করাচ্ছিলেন যেটা আমার করার কথা নয়। আমি তো শুধু আপনার আদেশ পালন করছিলাম। আদেশ পালনের নামে তুমি আমার সাথে গেম খেলছিলে। সত্যি করে বলো তো, তুমি ইচ্ছে করে এমনটা করেছো, তাই না? ধরে নিন করেছে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি তোমার বসের সাথে বেয়াদবি করেছো, আর এর জন্য তোমার চাকরি যেতে পারে, জানো সেটা তুমি? কোন বসের কথা বলছেন? আমার বস তো মার্কেটিং ডিপার্টমেন্টের হেড মিস্টার জামান, এবং বড় বস হলো আপনার বাবা। আপনি তো ভিপি, আমার সরাসরি বস নন। আর তাছাড়া বেয়াদবি তো আপনি শুরু করেছিলেন। আমি আমি কি করেছি? একজন জুনিয়র এক্সিকিউটিভকে দিয়ে পার্সোনাল কফি বানিয়ে আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছিলেন। আর আমি শুধু আপনার দেওয়া ক্ষমতার পূর্ণ সদ্য ব্যবহার করেছি। আপনি আমাকে 3বার কফি বানানোর সুযোগ দিয়েছেন, আমি 3বারই সেই সুযোগটা নিয়েছি। তার মানে তুমি বলতে চাও দোষটা আমার? আমি কিছুই বলতে চাই না, আমি শুধু একটা সহজ হিসাব বোঝাতে চাই। আপনার 1 কাপ কফির জন্য আমার সময় নষ্ট হয়েছে প্রায় আধা ঘন্টা। এই আধ ঘন্টায় আমি অফিসের অন্তত 2টো গুরুত্বপূর্ণ ইমেইলের রিপ্লাই দিতে পারতাম, যেটা কোম্পানির জন্য লাভজনক হতো। কিন্তু তার বদলে আমি আপনার জন্য কফি বানিয়েছি, যেটা কোম্পানির কোনো কাজে আসবে না। তাহলে কোম্পানির আসল ক্ষতিটা কে করলো ম্যাডাম, আমি নাকি আপনি? তুমি তুমি আমাকে আমার দায়িত্ব শেখাচ্ছ? আমার কোম্পানির ক্ষতি লাভের হিসাব তুমি দেবে আমায়? না ম্যাডাম, আমি আপনাকে আয়না দেখাচ্ছি। আয়নাতে মাঝে মাঝে নিজের আসল চেহারাটা দেখে নেওয়া ভালো, তাতে অহংকারের ময়লাটা পরিষ্কার করা সহজ হয়। শাট আপ, জাস্ট শাট আপ। তোমার সাথে কথা বলাই ভুল হয়েছে আমার। বেরিয়ে যাও এক্ষুনি আমার কেবিন থেকে। অবশ্যই ম্যাডাম, কফিটা কিন্তু অসাধারণ হয়েছে, আপনারও ট্রাই করা উচিত। দিনটা ভালো কাটুক, বাই। রাইট নাও। ঠিক আছে, যদি আবার কফি খেতে ইচ্ছে হয় জানাবেন। মারিয়ার মুখ দিয়ে আর কোনো কথা বের হলো না। ফারাবির এই অপ্রত্যাশিত চাল তাকে পুরোপুরি হতভম্ব করে দিয়েছে। সে বুঝতে পারল এই ছেলেটাকে ক্ষমতার ভয় দেখিয়ে বা অপমান করে দমানো যাবে না। তার সাথে লড়তে হলে অন্য কোনো উপায় বের করতে হবে। সে রাগে কফির কাপটা ঠাস করে টেবিলে রেখে দিল। কিন্তু ফারাবির শান্ত হাসি মুখের দিকে তাকিয়ে তার সব রাগ যেন এক অজানা কৌতূহলে পরিণত হলো। এই প্রথম তার মনে হলো এই সাধারণ দেখতে ছেলেটা হয়তো যতটা সাধারণ ততটা সাধারণ নয়। ফারাবি বেরিয়ে যাওয়ার পর মারিয়া রাগে ফাইলপত্র ছুঁড়ে ফেলে দিয়েছিল। একজন সাধারণ কর্মচারী তাকে এভাবে মুখের উপর অপমান করে যাবে, এটা তার কল্পনার বাইরে ছিল। বিকাল 4টা, রহমান গ্রুপের কনফারেন্স রুমে চলছে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং। কোম্পানির সিইও জনাব রহমান মধ্যমণি হয়ে বসে আছেন। তার ডান পাশে মারিয়া আর বাকি চেয়ারগুলোতে কোম্পানির হেড অফ ডিপার্টমেন্ট অ্যান্ড সিনিয়র কর্মকর্তারা। তো আহসান, আমাদের একটা ডিটারজেন্ট পাউডার সুপার ক্লিন এবং সেলস রিপোর্টার কি বলছে গত 3 মাসেই নাকি আমরা টার্গেট পূরণ করতে পারিনি। স্যার, আমি খুবই দুঃখিত, কিন্তু রিপোর্ট খুব একটা আশাব্যঞ্জক নয়। আমরা আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ঝকঝকে সাদার চেয়ে প্রায় 45% পিছিয়ে আছি। আমরা অনেক চেষ্টা করেছি, টিভিতে বিজ্ঞাপন বাড়িয়েছি, ডিসকাউন্ট অফার দিচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সমস্যাটা হচ্ছে ঝকঝকে সাদা একেবারে তুলনামূলক পর্যায়ে পৌঁছে গিয়েছে স্যার। তাদের নেটওয়ার্ক আমাদের চাইতে বেশি শক্তিশালী। শহরের বাইরে গ্রামগঞ্জে তাদের নেটওয়ার্ক পৌঁছে গিয়েছে, আমাদের ততটা নয়।
তাহলে আমরা আমাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বাড়াচ্ছি না কেন মিস্টার করিম? আমরা কি শুধু শহরেই ব্যবসা করব বলে বসে আছি? ম্যাডাম, আমরা চেষ্টা করছি, কিন্তু নতুন নেটওয়ার্ক তৈরি করতে সময় লাগবে এবং বহু ব্যয়। আর তাছাড়া ঝকঝকে সাদা বহু বছর ধরে মার্কেট ধরে রেখেছে। তাদের ডিলারের সাথে এক ধরনের পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে। সো হোয়াট? সম্পর্ক দিয়ে তো আর ব্যবসা চলে না। তাদের চেয়ে ভালো অফার দিন, বেশি কমিশন দিন। দেখুন কিভাবে তারা আমাদের প্রোডাক্ট বিক্রি করে। ম্যাডাম, আমরা সেটাও চেষ্টা করে দেখেছি, কিন্তু গ্রামের সাধারণ মানুষ ব্র্যান্ডের চেয়ে পরিচিত মুখকে বেশি বিশ্বাস করে। দোকানদার যা ধরিয়ে দেয় তারা সেটাই কেনে। ঝকঝকে সাদা এই বিশ্বাসটা অর্জন করে ফেলেছে। তার মানে সমস্যাটা বেশ গভীর। আমাদের এমন একটা মার্কেটিং স্ট্র্যাটেজি বের করতে হবে যা সরাসরি গ্রামের সাধারণ ক্রেতাদের মনকে স্পর্শ করবে, এমন কিছু যা তারা আগে কখনো দেখেনি। এনি আইডিয়াস? পুরো কনফারেন্স রুমে নীরবতা নেমে এলো। সবাই মাথা নিচু করে চিন্তা করছে, কিন্তু কারোর মুখে কোনো সমাধানের কথা নেই। মারিয়াও কিছু একটা ভাবার চেষ্টা করছিল, কিন্তু কার্যকর কোনো উপায় তার মাথায় আসছিল না। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজায় হালকা নক পড়ল। একজন পিয়ন ভিতরে ঢুকে আহসান সাহেবের হাতে একটা ফাইল দিল। স্যার, কিছু মনে করবেন না, আমার ডিপার্টমেন্টের নতুন ছেলেটি ফারাবি, সে এই বিষয়ের ওপর নিজে থেকে একটা ছোট রিপোর্ট তৈরি করে পাঠিয়েছে। আমি কি এবার দেখতে পারি? ফারাবি? সেই ছেলেটা যে আজই জয়েন করেছে, সে দেবে আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজি? ভেরি ফানি। লেট হিম স্পিক মারিয়া। নতুনদের আইডিয়ার মাঝে মাঝে পুরনোদের চেয়েও বেশি কার্যকর হয়। হ্যাঁ আহসান, কী লিখছে সে? স্যার, ওর আইডিয়াটা তো বেশ অন্যরকম। আমাদেরকে পড়ে শোনাও। আহসান সাহেবের অনুরোধ ফারাবিকে কনফারেন্স রুমে ডেকে পাঠানো হলো। ফারাবি ভেতরে ঢুকে সবাইকে সালাম দিয়ে এক কোণে বিনয়ের সাথে দাঁড়ালো। মারিয়ার চোখে তখন আগুন জ্বলছে। ফারাবি, তোমার হেড অফ ডিপার্টমেন্ট বললেন সুপার ক্লিনের মার্কেটিং নিয়ে তোমরা নাকি কিছু বলার আছে। আমরা সবাই শুনতে চাই। ধন্যবাদ স্যার আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্যার, আমার মনে হয় আমরা সবাই একটা বড় ভুল করছে। আমরা প্রোডাক্ট বিক্রি করার চেষ্টা করছি। ব্যবসা করতে এসে প্রোডাক্ট বিক্রি করব না তো কি কি কবিতা বিক্রি করব? ম্যাডাম ঠিকই বলেছেন, কিন্তু আমার পয়েন্ট হলো আমরা শুধু সুপার ক্লিন নামের একটা ডিটারজেন্ট পাউডার বিক্রি করার চেষ্টা করছি, কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী ঝকঝকে সাদা শুধু ডিটারজেন্ট বিক্রি করছে না, তারা বিক্রি করছে একটা স্বপ্ন, পরিচ্ছন্নতার স্বপ্ন। স্যার, তাদের বিজ্ঞাপনে দেখুন, তারা দেখায় একটা গরিব ঘরের বাচ্চা যখন ধবধবে সাদা শার্ট পরে স্কুলে যায় তখন তার আত্মবিশ্বাস কতটা বেড়ে যায়। একজন কৃষক যখন তার ময়লা কাপড়টা ধুয়ে পরিষ্কার করে তখন তার মুখে যে হাসিটা ফোটে, তারা সে আবেগটাকে বিক্রি করছে। আর আমরা শুধু কাপড়ের ময়লা পরিষ্কার করার কথা বলছি। ইন্টারেস্টিং। তাহলে তোমার সমাধানটা কি? স্যার, আমাদের টিভি বিজ্ঞাপন বন্ধ করে সে টাকাটা দিয়ে একটা ক্যাম্পেইন চালু করতে হবে। নাম হতে পারে আমার গ্রাম পরিচ্ছন্ন গ্রাম। ক্যাম্পেইন? কী ধরনের ক্যাম্পেইন? আমরা প্রত্যেকটা ইউনিয়নে বা গ্রামে যাব, সেখানকার স্কুল বা কলেজের মাঠ পরিষ্কার করার আয়োজন করব। গ্রামের সবচেয়ে পুরনো মন্দির বা মসজিদটা আমরা নিজেদের খরচও পরিষ্কার করে দেব। এই কাজে আমরা গ্রামের তরুণদের যুক্ত করব। আর এই পুরো পরিচ্ছন্নতা অভিযানে আমাদের একমাত্র সহযোগী হবে সুপার ক্লিন। আমরা তাদের হাতে ডিটারজেন্ট পাউডার তুলে দেব না, আমরা তাদের হাতে তুলে দেব তাদের নিজেদের গ্রামকে সুন্দর করার একটা সুযোগ। এটা তো একটা সোশ্যাল ওয়ার্ক হয়ে গেল। এতে আমাদের প্রোডাক্টের মার্কেটিং কিভাবে হবে? এটাই তো সাইকোলজিক্যাল মার্কেটিং ম্যাডাম। যখন একজন গ্রামের মানুষ দেখবে যে কোম্পানিটা কোনো লাভের আশা না করে তাদের গ্রামটাকে পরিষ্কার করে দিচ্ছে, তাদের উপাসনালয়কে সুন্দর করে দিচ্ছে, তখন তাদের মনে এই কোম্পানির জন্য একটা সফট কর্নার তৈরি হবে। তারা তখন আর সুপার ক্লিনকে একটা প্রোডাক্ট হিসেবে দেখবে না, দেখবে তাদের নিজেদের গ্রামের একজন বন্ধু হিসেবে। এই বিশ্বাসটা তৈরি হয়ে গেলে ঝকঝকে সাদার বহু বছরের সম্পর্কেও এক মাসে ভেঙে যাবে। আর আমরা পুরো কাজটা করার সময় ভিডিও রেকর্ড করব, আর সেই ভিডিওটা ইউটিউব ফেসবুকে আপলোড করব, যেখান থেকে অনেক মানুষ সেটির প্রতি আকৃষ্ট হবে। ফারাবির কথা শেষ হতেই পুরো কনফারেন্স রুমে পিনপতন নীরবতা নেমে এলো। সে শুধু একটা মার্কেটিং প্ল্যান দেয়নি, সে একটা বিপ্লবের কথা বলেছে। ব্রিলিয়েন্ট ফারাবি, আমি প্রথমেই বুঝেছিলাম তোমার মধ্যে স্পেশাল কিছু একটা আছে। তুমি আজ সেটা প্রমাণ করে দিলে।
জনাব রহমান সবার সামনে এগিয়ে এসে ফারাবির কাঁধে হাত রাখলেন। আহসান, আমি চাই এই প্রজেক্টের লিডার হবে ফারাবি। ওকে সব ধরনের সাপোর্ট দাও। আমি 1 মাসের মধ্যে এই কোম্পানিটা মাঠে দেখতে চাই। বাবার মুখে আমার এমন প্রশংসা শুনে মারিয়ার মুখটা অপমানে হিংসা আর রাগে লাল হয়ে গেল। সে কিছুতেই মেনে নিতে পারছিল না যে কয়েক ঘন্টা আগে তার হাতে অপমানিত হওয়া একটা সাধারণ কর্মচারী আজ তারই সামনে তারই বাবার চোখে হিরো হয়ে গেল। তার নিজের বুদ্ধি এবং কোম্পানির সিনিয়র কর্মকর্তাদের অভিজ্ঞতা সবকিছু আজ এই নতুন ছেলের কাছে তুচ্ছ প্রমাণিত হলো। এই পরাজয়টা ছিল মারিয়ার অহংকারের কফিনের প্রথম পেরেক, যা তাকে আমার বিরুদ্ধে আরো বেশি প্রতিশোধ পরণ করে তুলল। সেই মিটিংয়ের পর 6 মাস কেটে গেছে। এই 6 মাসে রহমান গ্রুপের মার্কেটিং ডিপার্টমেন্টের চেহারাটাই বদলে গেছে। ফারাবির নেতৃত্বে আমার গ্রাম, পরিচ্ছন্ন গ্রাম, ক্যাম্পেইনটি অভাবনীয় সাফল্য পেয়েছে। সুপার ক্লিন এখন শুধু শহরে নয়, গ্রামের মানুষের কাছেও এক আস্থার নাম। ফারাবি তার মেধা, পরিশ্রম আর বিনয়ী আচরণ দিয়ে অফিসের সবার মন জয় করে নিয়েছে। সবার কাছে সে এখন এক বিস্ময় বালক, শুধু একজন ছাড়া মারিয়া রহমান। সে ফারাবির সাফল্যকে কিছুতেই মন থেকে মেনে নিতে পারেনি। সে এখনও সুযোগ পেলেই ফারাবিকে সবার সামনে ছোট করার চেষ্টা করে, কিন্তু ফারাবি আগের মতোই শান্তভাবে সব কিছু সামলে নেয়। তাদের মধ্যকার এই ঠান্ডা লড়াইটা এখন অফিসের সবাই জানে এবং উপভোগ করে। এক সন্ধ্যায় জনাব আশফাকুর রহমান তার বাড়ির বিশাল স্টাডি রুমে বসে তার ব্যক্তিগত ডাক্তার এবং পারিবারিক বন্ধু ডাক্তার জামানের সাথে কথা বলছিলেন। তার মুখটা ছিল ফ্যাকাশে, কপালে চিন্তার ভাঁজ। আশরাফ, তোমাকে আমি বন্ধুর মতো করেই বলছি, তুমি একদম নিজের যত্ন নিচ্ছ না। তোমার হার্টের অবস্থা কিন্তু খুবই ভালো না। রিপোর্ট দুটো ব্ল্যাকেজ ধরা পড়েছে। তোমার ইমিডিয়েটলি বাইপাস সার্জারি করতে হবে, আর তার আগে এবং পরে মিনিমাম 3 মাস বেড রেস্ট থাকতে হবে। কোনো রকম অফিসের চিন্তা টেনশন মাথায় আনা চলবে না। কিন্তু জামান, তুই তো জানিস কোম্পানিটা আমার সন্তানের মতো। আমি 3 মাস ধরে থাকলে সবকিছু তছনছ হয়ে যাবে। মারিয়া একা আছে, ও এখনো এতটা অভিজ্ঞ হয়নি যে পুরো গ্রুপটা সামলাতে পারবে। জীবনে সে তোমার কি কোম্পানি বড় হয়ে গেল আশরাফ? তুমি বেঁচে থাকলে এমন কোম্পানি 10টা বানাতে পারবে, কিন্তু তোমার কিছু হয়ে গেলে মারিয়ার কি হবে ভেবে দেখেছো? মেয়েটা তো তুমি ছাড়া আর কেউ নেই। ওকে নিয়েই তো আমার সবচেয়ে বড় চিন্তা দোস্ত। মেয়েটা আমার বড্ড জেদি আর অহংকারী। ওর মা মারা যাওয়ার পর আমি ওকে মাথায় তুলে রেখেছি। আমি যদি হঠাৎ করে না থাকি, কে দেখবে ওকে? কে ওর এই জেটটা সামলাবে? তাহলে ওর বিয়ে দিয়ে দাও, একজন ভালো ছেলে খুঁজে। কোথায় পাবো ভালো ছেলে? আজ পর্যন্ত যতগুলো সম্বন্ধ এসেছে সবাই এসেছে আমার টাকার স্ট্যাটাস দেখে। সবাই মারিয়াকে নয়, রহমান গ্রুপের মালিককে বিয়ে করতে চায়। আমি এমন কারো হাতে আমার মেয়ের হাত তুলে দিতে পারবো না যে শুধু টাকার লোভে ওকে বিয়ে করবে। তাহলে তুমি কি ঠিক করেছো? আমি একজনকে ঠিক করেছি জামান। একজনকে আমার মনে ধরেছে। ছেলেটা হিরোর টুকরা, সৎ, বুদ্ধিমান, বিনয়ী, আর সবচেয়ে বড় কথা ওর মধ্যে কোনো লোভ নেই। ওই পারবে আমার মারিয়ার যত্ন নিতে, ওর অহংকারকে ভালোবাসা দিয়ে জয় করতে। কে সে? আমি কি তাকে চিনি? জনাব রহমান কোনো উত্তর না দিয়ে একটা রহস্যময় হাসলেন। ডাক্তার জামান চলে যাওয়ার পর তিনি তার দীর্ঘদিনের বিশ্বস্ত সেক্রেটারিকে ফোন করলেন। শফিক কাল সকালে ফারাবিকে আমার কেবিনে পাঠিয়ে দেবে, আর মারিয়াকেও বলবে আমার সাথে দেখা করতে আলাদাভাবে। পরের দিন সকালে মারিয়া তার বাবার কেবিনে ঢুকলো, তার মুখে বিরক্তির ছাপ। বাবা, তুমি আমাকে এত সকালে অফিসে আসতে বললে যে? আজ তো আমার একটা ফ্যাশন শোতে যাওয়ার কথা ছিল। তোর ফ্যাশন শোর সেও জরুরি কথা আছে মা, বস এখানে। কি কথা, তাড়াতাড়ি বলো। আমি তোর বিয়ে ঠিক করেছি। হোয়াট? বিয়ে? কার সাথে? তুমি আমার একবার জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করলে না? আমি কোনো আজে বাজে ছেলেকে বিয়ে করবো না, বলে দিলাম। ছেলেটা আজে বাজে নয় মা, আমার দেখা অন্যতম সেরা ছেলে। কে সে? কোনো বড় বিজনেসম্যানের ছেলে নাকি কোনো মিনিস্টারের? না। তাহলে নিশ্চয়ই কোনো ফরেন রিটার্ন ডক্টর বা ইঞ্জিনিয়ার? না মা, ছেলেটা আমাদের অফিসেই চাকরি করে। অফিসে? কে? সেলস ডিপার্টমেন্টের হেড করিম সাহেব? ওনার তো 2টো বাচ্চা,
সরি বাবা, আমি আগেই বলে দিচ্ছি, ওই বুড়ো টাকলাকে আমি বিয়ে করতে পারবো না। ফাজলামি করবি না মারিয়া, আমি যার কথা বলছি সে হলো ফারাবি। ফারাবি? তুমি তুমি সিরিয়াস বাবা? ওই ওই সাধারণ মিডল ক্লাস এমপ্লয়টা যার সাথে আমার সবসময় ঝগড়া হয়, তুমি জেনে শুনে আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো? আমি তোর জীবনটা নষ্ট করছি না মা, আমি তোর জীবনটা গড়তে চাইছি। ফারাবির মতো ছেলে তুই আর দুটো পাবি না, ও তোকে রানীর মতো করে রাখবে। রানী? ওই ছেলের যা স্যালারি তাতেও আমায় ঠিক মতো খাওয়াতেও পারবে না, আর তুমি বলছো রানীর মতো রাখবে? ইম্পসিবল। আমি এই বিয়ে কিছুতেই করবো না, নেভার। তোকে এই বিয়ে করতেই হবে মারিয়া, এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। আমি আমার একমাত্র মেয়ের ভবিষ্যৎ কোনো লোভী টাকার কুমিরের হাতে তুলে দিতে পারবো না। ফারাবের টাকা নেই, কিন্তু ওর সততা আছে, যোগ্যতা আছে, ওই আমার জন্য পারফেক্ট। বাবা, তুমি আমার সাথে এমনটা করতে পারো না প্লিজ, আমি ওকে সহ্য করতে পারি না। আর তুমি তুমি ওর সাথে আমার বিয়ে সারা জীবনের জন্য। ঠিক তখনই জনাব রহমানের বুকের বাঁ পাশে একটা তীব্র ব্যথা শুরু হলো। তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। আহ বাবা, বাবা কি হয়েছে তোমার বাবা? মারিয়ার চিৎকারে অফিসের সবাই ছুটে এলো। ফারাবিও খবর পেয়ে ছুটে এলো। বাবাকে ওই অবস্থায় দেখে মারিয়ার মাথা কাজ করা বন্ধ করে দিল। সে শুধু কাঁদতে লাগলো। ফারাবি এক মুহূর্ত দেরি না করে জনাব রহমানকে ধরে চেয়ারে বসালো। তার পকেট থেকে একটা ছোট্ট কৌটা বের করে দুটো ট্যাবলেট তার জিহ্বার নিচে দিয়ে দিল। স্যার, শান্ত হন, লম্বা করে নিঃশ্বাস নিন, কিছু হবে না। সবাই অবাক হয়ে দেখছিল ফারাবি কিভাবে এত শান্তভাবে পরিস্থিতিটা সামাল দিচ্ছে, যেন সে একজন প্রশিক্ষিত নার্স। কিছুক্ষণ পর জনাব রহমানের অবস্থা কিছুটা স্থিতিশীল হলো। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানালেন এটা একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক ছিল। ফারাবি সময় মতো ওষুধটা না দিলে আজই একটা অঘটন ঘটে যেতে পারত। হাসপাতালের বেডে শুয়ে কিছুটা সুস্থ হওয়ার পর জনাব রহমান মারিয়ার হাতটা ধরলেন। ফারাবি তার অফিসে ফিরে গেছে। মা, আমার হাতে আর বেশি সময় নেই, আমি তোকে ফারাবের হাতে তুলে দিয়ে নিশ্চিন্ত মরতে চাই। তুই কি আমার এই সেই ইচ্ছাটা রাখবি মা? বাবার অসুস্থ অসহায় মুখটা দেখে আর তার জীবনের শেষ ইচ্ছার কথা শুনে মারিয়ার সব জেদ, সব অহংকার ভেঙে চুরমার হয়ে গেল। সে কান্নাই ভেঙে বাবার হাতে হাত রেখে সম্মতি জানালো। সে জানতো সে শুধু একটা বিয়েতে রাজি হচ্ছে না, সে রাজি হচ্ছে তার অপছন্দের একজন মানুষের সাথে তার পুরো জীবনটা বেঁধে ফেলার এক কঠিন খেলায়। সুস্থ হওয়ার দুদিন পর শুক্রবার সন্ধ্যায় অফিস শেষে মারিয়া নিজের গাড়ি নিয়ে বাড়ি ফিরছিল। গুলশানে লেকের পাশের রাস্তাটা তখন বেশ ফাঁকা। হঠাৎ করেই দুটো মোটরসাইকেল এসে তার গাড়ির সামনে পথ আটকে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই চারজন মুখোশধারী লোক গাড়িটা ঘিরে ফেলল। এই ম্যাডাম, গাড়ি দরজা খুলেন, যা আছে সব চুপচাপ বের করে দেন, নয়তো কিন্তু। কে তোরা? কি চাস? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই মানে? এত বড় গাড়ি চালান আর টাকা নেই? ভাব মারেন, দরজা খুলেন বলছি। এই যে ভাইয়েরা, আপনারা এখানে কি করছেন? তুই আবার কেড়ে হিরো সাজতে এসেছিস? ভাগ এখান থেকে, নয়তো তোর পেটে এই ছুরিটা ঢুকিয়ে দিব। আরে ভাই, রাগ করছেন কেন? আমি তো আপনাদের দলেরই লোক। আমাকে আপনার বস পাঠিয়েছেন আপনাদের হেল্প করার জন্য। কি বলিস? আমাদের দলের লোক? আমাদের বস তো একজনই, তুই তাকে চিনিস? চিনব না মানে? কালাম ভাই তো আমাকে পাঠালেন, বললেন তোরা নাকি একটা বড় পার্টিকে ধরেছিস, কিন্তু মাল বের করতে পারছিস না, তাই আমাকে পাঠালেন দেখতে। কালাম ভাই তো আমাদের কিছু বলেনি, তুই মিথ্যা কথা বলছিস। আরে ভাই, কামাল ভাইকে সব কথা সবাইকে বলো নাকি? আপনারা তো নতুন কাজ করছেন, তাই না? আমি তো পুরনো লোক, দেখেন না আমার হাতে কোনো অস্ত্র নেই, কারণ আমার এগুলো দরকার পড়ে না। আমার মুখ আর বডি অস্ত্রের মতো কাজ করে। কিভাবে বিশ্বাস করবো যে তুই সত্যি কথা বলছিস? বিশ্বাস না করলে কালাম ভাইকে ফোন করে জিজ্ঞেস করেন, বলেন ফারাবি নামের কাউকে তিনি পাঠিয়েছেন কিনা। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনারা যদি এখন ফোন করেন তাহলে কামাল ভাই ভাববেন আপনার এই সামান্য কাজটা ঠিকমতো করতে পারছেন না, আর তার পরিণাম কি হবে সেটা তো আপনারা ভালো করেই জানেন। নতুন কাজে এসে যদি কামালের মেজাজ খারাপ করে দেন তাহলে তো, যাই হোক, বাদ দেন এসব। ম্যাডামকে ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা ভয় পেলে আরও বেশি চিৎকার করে, এলাকার লোকজন চলে আসবে। আপনারা বরং গাড়ির চাবিটা নিয়ে নিন। গাড়ির চাবি দিয়ে কি হবে? আরে বোঝেন না, এই গাড়িটা নিয়ে সোজা গ্যারেজে চলে যান। ভেতরে যা যা আছে, ল্যাপটপ, মোবাইল, ব্যাগ, সব আপনাদের। আর গাড়িটাও তো লাখ টাকার মাল, কেটে ফেলে অনেক পার্টস পাওয়া যাবে। কামাল ভাই খুশি হয়ে যাবেন। আর ম্যাডামকে এখানেই নামিয়ে দিন,
উনি হেঁটে বাড়ি চলে যেতে পারবেন, যাতে পুলিশ কেসেরও কোনো ঝামেলা হবে না। আইডিয়াটা তো খারাপ না, ঠিকই তো বলেছিস। এই যে ম্যাডাম, ভয় পাবেন না, ওনারা আপনার কোনো ক্ষতি করবে না। আপনি শুধু আপনার ব্যাগটা আর গাড়ির চাবিটা ওনাদের দিয়ে দিন। মারিয়া এতক্ষণ ধরে গাড়ির ভেতর থেকে রুদ্ধশ্বাসে সব দেখছিল আর শুনছিল। সে কিছুই বুঝতে পারছিল না ফারাবি কি সত্যি ওদের দলের লোক, নাকি সে বাঁচার জন্য অভিনয় করছে। কিন্তু তার অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মারিয়াও ঘাবড়ে গিয়েছিল। মারিয়া ভয়ে তার দামি ভ্যানিটি ব্যাগ আর গাড়ির চাবিটা জানালার ফাঁক দিয়ে বের করে দিল। এই তো কাজ হয়ে গেছে। আপনারা শুধু ব্যাগটা আর মোবাইলটা নিয়ে কেটে পড়ুন, গাড়িটা এখানে থাক। এই দামি গাড়ি নিয়ে এই মুহূর্তে আপনারা বেশি দূর যেতেও পারবেন না, বরং ধরা পড়ে ঝুঁকি বাড়বে। তার যে ক্যাশ আর মোবাইল চাপিয়েছেন তাই নিয়ে সরে পড়ুন। ভাইকে আমি বুঝিয়ে বলবো। আর হ্যাঁ, কামাল ভাইকে বলবেন কাজটা ফারাবি সহজ করে দিয়েছে। ফারাবির যুক্তিটা ছিনতাইকারীদের কাছে বাস্তবসম্মত মনে হলো। গাড়ি নিয়ে পালানোর চেয়ে নগদ টাকা আর দামি মোবাইল নিয়ে পালানো অনেক বেশি নিরাপদ। তার আর কোনো কথা না বাড়িয়ে মারিয়ার ব্যাগ ও মোবাইল নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে সেখান থেকে পালিয়ে গেল। তারা চলে যাওয়ার পর রাস্তাটা আবার আগের মতোই ফাঁকা হয়ে গেল। ফারাবি কিছুক্ষণ অপেক্ষা করে নিশ্চিত হলো যে তারা আর ফিরে আসবে না। তারপর সে মারিয়ার গাড়ির দরজার কাছে এগিয়ে গেল, যেটা ছিনতাইকারীরা আগেই আনলক করে দিয়েছিল। ম্যাডাম, আপনি ঠিক আছেন? ওরা চলে গেছে, আপনি এখন সুরক্ষিত। মারিয়া ভয়ে ভয়ে দরজা খুলল। তার পুরো শরীর তখনও কাঁপছে। সে গাড়ি থেকে নেমে ফারাবির সামনে এসে দাঁড়ালো। তুমি তুমি ওদেরকে আমার ব্যাগটা নিতে দিলে কেন? ওখানে আমার সব কিছু ছিল, আমার ফোন, কার্স, টাকা। ম্যাডাম, আপনার জীবনে যে কি আপনার ব্যাগটা বেশি দামে ছিল? আমি চেয়েছিলাম আপনারা দুজনে নিরাপদে থাকুন, আপনিও এবং আপনার গাড়িটাও। কিন্তু জড়বস্তুর বিনিময়ে যদি আপনার নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাহলে আমার মনে হয় সেটা খুব একটা লোকসানের ডিল নয়। কিন্তু তোমার ওইসব কথা, কালাম ভাই, তুমি কি সত্যি ওদেরকে চেনো? আমি যদি ওরা চিনতাম ম্যাডাম, তাহলে কি আপনার ব্যাগটা ফেরত চাইতাম না? আমি শুধু এমন একটা গল্প বানিয়েছি যা ওরা বিশ্বাস করতে বাধ্য হয়েছে। অপরাধীরা সবসময় একটু বেশি সন্দেহবাদী হয়, আর সেই সুযোগটা আমি নিয়েছি। কিন্তু তুমি তো কোনো মারামারি করলে না, তুমি তো ওদেরকে আটকাতে পারতে। চারজন সশস্ত্র ছিনতাইকারীর সাথে খালি হাতে মারামারি করাটা বীরত্ব নয়, বোকামি ম্যাডাম। তাতে আপনার এবং আমার দুজনের জীবনেই ঝুঁকি থাকতো। তার চেয়ে বুদ্ধি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়াটা কি বেশি ভালো উপায় ছিল না? আর ওটা ছিল সাইকোলজিক্যাল ট্যাকটিক্স। ওদের ভয়কে ওদের বিরুদ্ধেই ব্যবহার করেছে। ওরা নতুন কাজ করছিল, তা ওদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। আমি শুধু সেই সুযোগটাই নিয়েছি। ওদের ভাইয়ের কাল্পনিক ভয় দেখিয়ে ওদের আসল উদ্দেশ্যটাকে ভুলিয়ে দিয়েছে। কিন্তু যদি ওরা তোমায় আক্রমণ করতো, যদি তোমার চালাকিটা ধরে ফেলতো, তাহলে হয়তো অন্য কিছু ভাবতে হতো। কিন্তু আমি ঝুঁকিটা নিয়েছিলাম কারণ আপনার নিরাপত্তাটা তখন সবচেয়ে বেশি জরুরি ছিল। ফারাবির এই অবিশ্বাস্য সাহস, বুদ্ধিমত্তা আর নিঃস্বার্থ আচরণ দেখে মারিয়া একেবারে স্তব্ধ হয়ে গেল। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। সে শুধু অবাক হয়ে তাকিয়ে রইল ফারাবির দিকে। এই প্রথম তার মনে হলো এই সাধারণ দেখতে ছেলেটার ভেতরে অসাধারণ কিছু একটা লুকিয়ে আছে। ঠিক তখনই সেখানে টহলরত পুলিশের গাড়ি এসে থামল। ফারাবি গোপনে পুলিশকে ফোন করে দিয়েছিল। পুলিশ মারিয়ার স্টেটমেন্ট নিল এবং তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো। এই পুরো ঘটনাটা যখন জনাব রহমানের কানে পৌঁছালো, তখন তিনি এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি বুঝতে পারলেন যে হিরেটাকে তিনি প্রথম দিনই চিনেছিলেন। সেটা আসলেই খাঁটি। যে ছেলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে তার মেয়ের সম্মান বাঁচিয়েছে, তার হাতে মেয়ের ভবিষ্যৎ সঁপে দেওয়ার চেয়ে নিরাপদ আর কিছুই হতে পারে না। এই একটি ঘটনায় জনাব রহমানের মনে ফারাবির প্রতি এক অটুট বিশ্বাস এবং আস্থার জন্ম দিল। তিনি তখনই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ফারাবিকেই তিনি তার জামাই বানাবেন, যেভাবেই হোক। জনাব আশফাকুর রহমান হাসপাতাল থেকে ফিরে বাড়িতে আছেন, কিন্তু তার মন পড়ে আছে অফিসে। তার চেয়ে বেশি চিন্তা তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে। তিনি ঠিক করেছেন আর দেরি করা যাবে না। আজই এই বিষয়ে একটা নিষ্পত্তি তিনি করবেন। তিনি মারিয়া এবং ফারাবি দুজনকেই তার বাড়ির লাইব্রেরি রুমে ডেকে পাঠালেন। বিশাল লাইব্রেরি রুমের গম্ভীর পরিবেশে সোফায় বসে আছে মারিয়া। তার চোখে মুখে রাজ্যের উদ্বেগ আর দ্বিধা। তার থেকে কিছুটা দূরে দরজার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারাবি। জনাব রহমান একটা চেয়ারে বসে আছেন। তার চেহারা আগের চেয়ে অনেক দুর্বল দেখাচ্ছে। তোমরা দুজনেই এসেছো, ভালো হয়েছে। আমি সরাসরি আসল কথাই আসছি। স্যার, আপনার শরীর এখনো পুরোপুরি সুস্থ নয়, আপনি বিশ্রাম নিন।
অফিসের কাজ নিয়ে। এটা অফিসের কোনো বিষয় নয় ফারাবি, এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার মেয়ের ভবিষ্যতের বিষয়। মারিমা, তুই হসপিটালে আমাকে কথা দিয়েছিস, আমি আজ সবার সামনে তোর মুখ থেকে ফাইনাল উত্তরটা শুনতে চাই। তুই কি ফারাবিকে বিয়ে করতে রাজি? বাবা, আমি আমি তোমায় কথা দিয়েছি, কিন্তু সবকিছু এত তাড়াতাড়ি। আমার হাতে বেশি সময় নেই মা, তুই কি চাস আমি তোকে এই অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যাই? তুই কি চাস না আমি মরার আগে তোর একটা গতি দেখে যেতে পারি? বাবা প্লিজ, ওভাবে বলো না। তুমি কোথাও যাবে না, তুমি ঠিক হয়ে যাবে। আমার ঠিক হওয়া বা না হওয়াটা এখন উপরওয়ালার হাতে, কিন্তু বাবা হিসেবে আমার দায়িত্ব তো আমাকে পালন করতে হবে। আমি তোকে এমন একজনের হাতে তুলে দিতে চাই যে আমার চেয়েও বেশি তোর যত্ন নেবে, আর সেই একজন হলো ফারাবি। এবার তিনি ফারাবির দিকে তাকালেন। ফারাবি, আমি জানি তুমি এই প্রস্তাবে অবাক হয়েছে, আমি জানি তুমি হয়তো রাজিও নও, কিন্তু আমি আজ তোমার বস হিসেবে নয়, একজন অসহায় বাবা হিসেবে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আমি তোমার কাছে আমার মেয়ের সারা জীবনের দায়িত্ব ভিক্ষা চাচ্ছি, তুমি কি আমাকে ফিরিয়ে দেবে বাবা? স্যার প্লিজ আমাকে এমন কঠিন পরীক্ষায় ফেলবেন না। ম্যাডামের সাথে আমার কোনো দিক দিয়ে মিল নেই। এই বিয়েটা কখনো সুখী হবে না। তুমি ঠিকই বলেছ, এই বিয়ে কখনোই সুখী হবে না। আমাদের দুজনের মিলটা একেবারেই আলাদা। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? কারণ আমি যা দেখতে পাচ্ছি তোরা সেটা দেখতে পাচ্ছিস না। আমি দেখতে পাচ্ছি ফারাবির সততা আর তোর জেদ মিলে একটা সুন্দর সংসার হবে। ফারাবির ধৈর্য তোর অহংকারকে ভালোবাসা দিয়ে শান্ত করে দেবে। তোরা দুজনে একে অপরের অপূর্ণতাকে পূর্ণ করবি। কিন্তু স্যার, ম্যাডাম আমাকে পছন্দ করেন না। যে সম্পর্কে সম্মানের পছন্দ নেই, সেই সম্পর্কটা তো সারা জীবন একটা বোঝা হয়ে থাকবে। পছন্দটা তৈরি হয়ে যাবে ফারাবি, একসাথে থাকতে থাকতে একে অপরকে বুঝতে বুঝতে ভালোবাসা জন্মাবে। আমি শুধু তোদের কাছ থেকে একটা সুযোগ চাচ্ছি। আমার মুখের দিকে তাকিয়ে, আমার এই অসুস্থ শরীরটার দিকে তাকিয়ে তোরা কি আমাকে এই সুযোগটা দিবি না? ঘরের ভেতর তখন ভারী নীরবতা। মারিয়া তার বাবার অসুস্থ মুখের দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আর ফারাবি দেখছে একজন পিতার অসহায় আরতি। তাদের দুজনেরই মন না বলতে চাইছে, কিন্তু পরিস্থিতি তাদের মুখ বন্ধ করে দিয়েছে। আমি তোদের জোর করছি না, শুধু আমার সেই ইচ্ছেটা কথা ভাব। আমি শান্তিতে মরতে চাই মা। শান্তিতে মরতে চাই। বাবার মুখ থেকে এই কথাটা শোনার পর মারিয়ার সব প্রতিরোধ ভেঙে গেল। সে আর কোনো কথা না বলে শুধু কান্নায় মাথাটা ঝুঁকিয়ে নিল, যা তার সম্মতিরই লক্ষণ। মারিয়াকে রাজি হতে দেখে ফারিয়াও আর স্থির থাকতে পারল না। একজন বাবাকে দেওয়া কথা আর তার মেয়ের প্রতি এক ধরনের দায়িত্ববোধ থেকে সেও মাথা নিচু করে ফেল। আমি জানতাম তোরা আমাকে নিরাশ করবি না। শফিককে বলে আমি আগামী শুক্রবারে কাজের ব্যবস্থা করছি। আমাদের বাড়িতেই খুব সাধারণ করে আয়োজনটা হবে। ফারাবি বা মারিয়া কেউই আর কোনো কথা বলল না। তারা দুজনই নীরবে নিয়তির এই জোরপূর্বক সিদ্ধান্তকে মেনে নিল। তাদের দুজনের মনের তখন চলছিল এক নীরব ঝড়, আর যার শেষে কোথায় তা তাদের কারোরই জানা ছিল না। বিয়ের দিন ঠিক হওয়ার পর থেকেই রহমান বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে হয়ে আছে। বাড়ি থেকে সব কিছু স্বাভাবিক মনে হলো, বাড়ির দুজন মানুষের মনের ভিতর চলছে এক নীরব ঝড়। ফারাবিকে এখানে নিয়ে আসা হয়েছে। মারিয়া ঘর থেকে বের হয় না, আর ফারাবি অফিসে গেলেও আগের মতো কারোর সাথে হাসি মুখে কথা বলে না। বিয়ের ঠিক আগের দিন রাতে মারিয়া ফারাবিকে ফোন করে তাদের বাড়ির ছাদে আসতে বলল। রাত তখন প্রায় 11টা। ঠান্ডা বাতাসে ছাদের পরিবেশটা ছিল শান্ত, কিন্তু তাদের দুজনের মতোই শীতল। ম্যাডাম, আপনি ডেকেছিলেন? এখন আমায় ম্যাডাম ডাকছো? কাল তো বিয়ে, তারপর কি বলবে? বউ সাহেবা? আপনি যা শুনতে পছন্দ করবেন আমি তাই ডাকবো। আমি কিছুই শুনতে পছন্দ করব না, কারণ কাল যা হতে চলেছে এটা একটা বিয়ে নয়, ওটা জাস্ট একটা চুক্তি, একটা কম্প্রোমাইজ। আর সেই চুক্তির কিছু শর্ত আছে যা আমি তোমায় ফাইনালি জানিয়ে দিতে চাই। বলুন। শর্ত নাম্বার 1, এই বিয়েটা হচ্ছে শুধুমাত্র আমার বাবার অসুস্থ বাবার মানসিক শান্তির জন্য। এর বাইরে এই সম্পর্কের আর কোনো অস্তিত্ব নেই। আমরা একসাথে নিচে থাকবো, কিন্তু দুজন অচেনা মানুষের মতো। শর্ত নাম্বার 2, তুমি কখনো আমার স্বামী হওয়ার চেষ্টা করবে না। আমার ব্যক্তিগত জীবনে
আমার বন্ধু-বান্ধবদের ব্যাপারে বা আমি কোথায় যাচ্ছি, কি করছি, কোনো বিষয়ে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। সোজা কথায় তুমি তোমার লিমিটের মধ্যে থাকবে। শর্ত নাম্বার ৩ এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বাড়িতে তুমি থাকবে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমার ফরমাইশ খাটার থেকে শুরু করে আমার খেয়াল রাখা সবকিছুই করতে হবে তোমায়। বিনিময়ে আমি এই বাড়িতে থাকার সুযোগ দেব তোমায় এবং আমার বাবা তোমায় যে সুযোগ সুবিধা দেবেন তা তুমি ভোগ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো তুমি। বুঝেছে। শুধু বুঝলেই হবে না, তুমি কি এসব শর্তে রাজি আছো? যদি না থাকো এখনো সময় আছে, তুমি না করে দিতে পারো। বাবা হয়তো কষ্ট পাবেন, কিন্তু আমি সামলে নেব। আমি আপনার সব শর্তেই রাজি। এত সহজে? তুমি একবারও ভাববেও না? তোমার কোনো আত্মসম্মান বোধ নেই? আপনার আত্মসম্মান বোধ আছে ম্যাডাম, কিন্তু এই মুহূর্তে আমার কাছে একজন অসহায় বাবার দেওয়া কথার দাম তার চেয়ে অনেক বেশি। আমি স্যারকে কথা দিয়েছি আপনার দায়িত্ব নেব, আর সেই দায়িত্ব আমি পালন করব। আপনি আমাকে স্বামী হিসেবে মানুন বা না মানুন। ফাইন, তাহলে কাল দেখা হবে মিস্টার হবু বর। আশা করি নিজের নতুন দায়িত্বগুলো ভুলে যাবে না। মারিয়া কথাগুলো বলে হন হন করে ছাদ থেকে নেমে গেল। ফারাবি দাঁড়িয়ে রইল একা। রাতের আকাশের দিকে তাকিয়ে সে জানত সে যে পথে পা বাড়িয়েছে তা কতটা কঠিন। পরের দিন শুক্রবার। মারিয়ার স্বপ্ন ছিল তার বিয়ে হবে ডিজনি প্রিন্সেসদের মতো, দেশের সবচেয়ে বড় কনভেনশন সেন্টারে, হাজারো অতিথি আর মিডিয়ার ক্যামেরার ঝলকানির মধ্যে। কিন্তু তার বদলে রহমান বাড়ির বিশাল ড্রয়িং রুমে মাত্র ১০-১২ জন মানুষের উপস্থিতিতে বিয়ের আয়োজন করা হয়েছে। মারিয়া পরনে তার মায়ের পুরনো একটা জামদানি শাড়ি, যা তার বাবা জোর করে পরিয়েছেন। তার মুখে কোনো হাসি নেই, কোনো সাজ নেই। সে পাথরের মূর্তির মতো সোফায় বসে আছে। অন্যদিকে ফারবি একটা সাধারণ পাঞ্জাবি পরে এসেছে। কাজী সাহেব বললেন, মা, তুমি কি আশরাফুর রহমানের মেয়ে মারিয়া রহমান? ফারাবি চৌধুরী ১০ লক্ষ টাকা দেনমোহর বিনিময়ে তোমার স্বামী হিসেবে কবুল করছো? মারিয়া কোনো উত্তর দিল না। সে চোখ বন্ধ করেই বসে রইল। তার কানে পাচ্ছিল তার স্বপ্নের বিয়ের সানাই সুর, আর চোখের সামনে ভাসছিল এই সাদামাটা আবেগহীন বাস্তবতা। জনাব রহমান কাশি দিয়ে মেয়ের মাথায় হাত রেখে বললেন, মা, কবুল বল। কবুল। আলহামদুলিল্লাহ। এরপর ফারাবিও কবুল বলল। মিষ্টি বিতরণ হলো, কিন্তু কারোর মুখে যেন সেই মিষ্টির স্বাদ নেই। জনাব রহমানের মুখে ছিল এক ধরনের স্বস্তি, কিন্তু সেই স্বস্তির আড়ালে ছিল তার মেয়ের জন্য একরাশ চিন্তা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর রাত বালো। আত্মীয় স্বজনরা সবাই চলে যাওয়ার পর বাড়িটা আবার আগের মতোই শান্ত হয়ে গেল। বাড়ির কাজের প্রধান সেলিনা খালা ফারাবিকে নিয়ে মারিয়ার ঘরের সামনে এসে দাঁড়ালো। মারিয়ার ঘরটা ছিল বাড়ির সবচেয়ে বড় এবং সুন্দর ঘর। ভাই, এটা ছোট ম্যামের ঘর, আজ থেকে আপনারও। ঠিক আছে খালা, আপনি যান, শুয়ে পড়ুন। সেলিনা খালা চলে যাবার পর ফারাবি দরজায় হালকা নক করলো। কোনো সাড়া নেই। সে আবার নক করলো। এবারও ভেতরটা একেবারেই চুপ। কিছুক্ষণ অপেক্ষা করে সে দরজার হাতলে চাপ দিতে দরজাটা খুলে গেল। ফারাবি ভিতরে ঢুকে দেখল মারিয়ার বিয়ের শাড়িটা পর্যন্ত পাল্টায়নি। সে বিছানার উপর বসে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারাবিকে দেখে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। আপনি আপনি ঠিক আছেন? বেরিয়ে যাও আমার ঘর থেকে। দেখুন, আমি জানি আপনার। বললাম না বেরিয়ে যাও আমার ঘর থেকে। তোমার মুখটাও আমি দেখতে চাই না। গেট আউট। এই বলে মারিয়া বিছানা থেকে নেমে এসে ফারাবিকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল এবং মুখের উপর সজোরে দরজাটা বন্ধ করে দিল। লকের শব্দটা ফারাবির বুকের ভেতর গিয়ে বিঁধল। ফারাবি আর কোনো কথা বলল না। সে দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে পাশের লিভিং রুমের দিকে এগিয়ে গেল। সেখানে থাকা বিশাল নরম সোফাটার দিকে তাকালো। নিজের পরনে পাঞ্জাবিটাও সে পাল্টালো না। এই সোফার উপরে শুয়ে পড়ল। ঘরে এসিটা বন্ধ করে দিল, কারণ সে জানে এই ঠান্ডাটা তার প্রাপ্য। ছাদের দিকে তাকিয়ে তার মনে পড়ল মারিয়া দেওয়া সত্যগুলোর কথা। লিভিং রুমে ঠান্ডা সোফায় পিঠ ব্যথা নিয়ে কোনো রকমে রাতটা কাটিয়েছে ফারাবি। ভোরের আলো ফুটতেই তার ঘুম ভেঙে যায়। সে উঠে বসে কিছুক্ষণ মারিয়ার বন্ধ দরজার দিকে তাকিয়ে থাকে। তার মুখে নেই কোনো হতাশা, বরং ঠোঁটের কোণে ফুটে ওঠে এক ভয়ঙ্কর সুন্দর জেদি হাসি। সে পকেট থেকে একটা সরু পিন বের করে, যা সে সবসময় নিজের মানিব্যাগে রাখে। ফারাবি নিঃশব্দে পায়ে পায়ে মারিয়ার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ডের মধ্যেই কোনো রকম শব্দ না করে পিনের সাহায্যে সে লকটা খুলে ফেলে।
তারপর নিঃশব্দে প্রবেশ করে, দরজাটা আবার ভেতর থেকে আটকে দেয়। মারিয়া তখনও গভীর ঘুমে অবচেতন। ফারাবি ধীরে পায়ে বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। ঘুমন্ত মারিয়ার মুখের দিকে তাকিয়ে তার সব রাগ যেন মুহূর্তেই উবে গেল। খোলা চুলগুলো তার মুখে বালিশের উপর ছড়িয়ে আছে, ঠোঁট দুটো সামান্য খোলা। ফারাবি নিজেকে আটকাতে পারে না। সে খুব সাবধানে বিছানায় মারিয়ার পাশে শুয়ে পড়ে, ঠিক তার মুখোমুখি। কিছুক্ষণ পর মারিয়ার ঘুমটা ভেঙে গেল। তার মনে হলো কেউ যেন ঘাড়ে আলতো করে চুমু খাচ্ছে, কানে কাছে গরম নিঃশ্বাস ফেলছে। একটা অচেনা কিন্তু তীব্র পুরুষালী পারফিউমের গন্ধ তার মাথাটা কেমন যেন ধরিয়ে দিচ্ছে। সে ঘুমের ঘরে বিরক্ত হাত দিয়ে পোকার মতো কিছু একটা সরতে গেল, কিন্তু তার হাতটা গিয়ে ঠেকল একটা পুরুষালী বুকে। মারিয়া চমকে গিয়ে চোখ খুলতে দেখল সেই দুঃস্বপ্নের দৃশ্য। ফারাবি তার মুখের একেবারে কাছে, একটা হাত মারিয়ার কোমরের উপর রেখে তাকে নিজের দিকে জড়িয়ে ধরে আছে। তার মুখে হাসি। মারিয়া চিৎকার করে উঠতে গিয়েও ভয়ে স্বর আটকে যায়। তুমি তুমি এইখানে কিভাবে? দরজা তো আমি লক করে দিয়েছিলাম। এত সকালে চিৎকার করছে কেন বউ? বাবা অসুস্থ, তার ঘুম ভেঙে যাবে। আর তাছাড়া এমন কোনো তালা তৈরি হয়নি যা তোমার স্বামীর জন্য বাধা হতে পারে। এই বলে ফারাবি মারিয়ার ঘাড়ে আলতো করে একটা কামড় বসিয়ে দেয়। আউচ! কি করছো তুমি? ছাড়ো আমায়। তোমার সাহস কি করে হয়? সাহসটা তো তুমি দিয়েছ মারিয়া। কাল রাতে আমাকে স্বামী হিসেবে কবুল করে, এখন এত অবাক হচ্ছে কেন? আমি তো শুধু আমার অধিকারটা আদায় করে নিচ্ছে। অধিকার? কিসের অধিকার? এটা কোনো অধিকার নয়, এটা অসভ্যতা। আমি পুলিশ ডাকবো। ফারাবি মারিয়ার হাত দুটো তার মাথার উপরে এক হাত চেপে ধরে অন্য হাতে তার গালটা শক্ত করে ধরে। ডাকো, পুলিশ এসে দেখবে একজন স্বামী তার স্ত্রীর সাথে রোমান্স করছে। তারা কি তোমাকে সাহায্য করবে নাকি আমাকে অভিনন্দন জানাবে? কোনটা মনে হয় তোমার? ফারাবি মারিয়ার ঠোঁটের খুব কাছে ঝুঁকে আসে। তুমি আমাকে ঘৃণা করো, তাই না? আমাকে সহ্য করতে পারো না। খুব ভালো, আমিও দেখতে চাই তোমার এই ঘৃণাটা কতক্ষণ টেকে। এই বলে ফারাবি জোর করে মারিয়ার ঠোঁটে চুমু খেতে যায়। মারিয়া মুখ ঘুরিয়ে নিলে চুমুটা তার গালের এক পাশে গিয়ে লাগে। প্লিজ ফারাবি, এমন করো না। আমি তোমার পায়ে পড়ি, ছেড়ে দাও আমায়। কান্না? এই কান্নাটা আমি দেখতে চাই না মারিয়া। আমি তোমার চোখে ভয় নয়, ভালোবাসা দেখতে চাই। আর সে ভালোবাসা আমি আদায় করেই ছাড়বো। তুমি আমাকে তোমার ব্যক্তিগত সহকারী বানাতে চেয়েছিলে না? এখন দেখো এই সহকারী কিভাবে তার মালিককে নিজের ইশারায় চালায়। তুমি একটা জানোয়ার, সাইকো তুমি। হতে পারে তোমার ভালোবাসা আমাকে সাইকো বানিয়ে দিয়েছে। যাই হোক, এখন সব নাটক বন্ধ করো, ওঠো, ফ্রেশ হয়ে নাও। আমি তোমার জন্য কফি বানিয়ে রেখেছি। আমি উঠবো না, তোমার সাথে আমি কোথাও যাব না। তুমি উঠবে মারিয়া, তুমি আমার সাথেই নাস্তা করবে, আমার সাথে অফিস যাবে। আর যদি রাজি না হও তাহলে এটা বন্ধ করে এই বিছানায় আমি এমন কিছু করব যা করার পর তুমি আর কারোর সামনে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। সিদ্ধান্ত তোমার। হয় আমার ভালো স্ত্রী হয়ে থাকবে, নয়তো আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। তোমার হাতে 10 মিনিট সময় আছে। এই বলে ফারাবি মারিয়াকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে গেল। সে আলমারি খুলে মারিয়ার কাপড় চোপড় ঘাঁটতে শুরু করলো, যেন এটা তারই ঘর, তারই আলমারি। মারিয়া বিছানায় বসে কাঁপছিল। তার ভয়, অপমান আর অসহায়ত্ব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারছিল এ লোকের সাথে জেদ করে সে পারবে না। এ লোক যা বলছে তা সে করেও দেখাতে পারে। আলমারি থেকে একটা সাধারণ সালোয়ার কামিজ বের করে মারিয়ার দিকে ছুড়ে দিয়ে বলে, এটা পরে নাও। এটা এটা অনেক পুরনো হয়ে গেছে। এটা তো এখন আমার কাজের মেয়ে পরবে, আমি আর পরবো না। আজ থেকে পরবে। আমার বয়স সাধারণ মেয়ের মতোই থাকবে। এত দামি পোশাক পরে অফিসে গিয়ে অন্য ছেলেদের নজর কাড়ার কোনো দরকার নেই। আর হ্যাঁ, কোনো মেকআপও চলবে না, শুধু হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নাও, আমি বাইরে অপেক্ষা করছি। ফারাবি আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মারিয়া হতবাক হয়ে সালোয়ার কামিজটার দিকে তাকিয়ে রইল। তার মনে হলো সে যেন কোনো দুঃস্বপ্নের মধ্যে আছে। যে ছেলেটাকে সে তার পায়ের নিচে রাখতে চেয়েছিল, আজ সেই ছেলেটা তার পুরো জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে। কিছুক্ষণ পর ফারাবি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল মারিয়া তখনও বিছানায় বসে আছে। কি হলো, তুমি এখনো তৈরি হওনি? আমার কথা কি তোমার কানে যায়নি? আমি পারবো না ফারাবি, আমি পারবো না এসব পড়তে। প্লিজ আমার উপর জোর করো না। তুমি আসলে সহজে কথা শুনবে না, তাই না? ঠিক আছে। ফারাবি এগিয়ে এসে মারিয়ার
হাতটা ধরে এক ঝটকায় তাকে বিছানা থেকে নামিয়ে দাঁড় করালো। সে মারিয়াকে প্রায় টেনে ওয়াশরুমে আয়নার সামনে নিয়ে গেল। নিজের চেহারা দিকে তাকাও মারিয়া। কিসের তো অহংকার তোমার? এই সৌন্দর্য, এই রূপ দুটো তো ক্ষণস্থায়ী। আজ আছে, কাল নাও থাকতে পারে, কিন্তু তোমার ভেতরে যে অহংকারটা আছে ওটা তোমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। আমি শুধু অহংকারটাকে ভাঙতে চাই, তোমাকে নয়। আমার অহংকার ভাঙার তুমি কে? আমি তোমার স্বামী, আর একজন স্বামীর অধিকার এবং দায়িত্ব দুটোই আছে তার স্ত্রীকে সঠিক পথ দেখানোর। তুমি যদি নিজে থেকে সোজা পথে না আসো তাহলে আমাকে আঙুল বাঁকা করতে হবে। ফারাবির চোখের দিকে তাকিয়ে মারিয়া আর কোনো কথা বলার সাহস পেল না। চুপচাপ ড্রেসটা হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ফারাবির ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিজয়ের হাসি। সে জানতো খেলাটা সবে শুরু হয়েছে। এই অহংকারী রাজকন্যাকে সাধারণ এক গৃহবধূতে পরিণত করার এই খেলায় সে সহজে হার মানবে না। তাদের সাজানো সংসারে এই প্রথম সকালটা শুরু হলো এভাবেই, একজনের ভয়ঙ্কর অধিকারবোধ আর অন্যজনের নীরব আত্মসমর্পণের মধ্য দিয়ে। সকালে সেই ভয়ঙ্কর ঘটনার পর মারিয়া বাধ্য হয়ে ফারাবির সাথে অফিসে এসেছে। ফারাবি তাকে অফিসের গেটে নামিয়ে দিয়ে গাড়িটা পার্কিংয়ে নিয়ে গেছে। মারিয়া অফিসে ঢোকার পর থেকেই সবাই তার দিকে কেমন যেন আর চোখে তাকাচ্ছে। বিশেষ করে তার সাধারণ স্যালার কামিজ পরা অবতার দেখে কলিগরা ফিসফিস করছে। মারিয়ার রাগে গজ্জাতে গজ্জাতে নিজের কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। সে কিছুতেই এই অপমানটা হজম করতে পারছিল না। ঠিক তখনই তার কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলো ফারাবি। তার হাতে দুটো কফির মগ। তুমি কি করছো এখানে? আর নক না করে ভেতরে ঢোকার পারমিশন তোমাকে কে দিয়েছে? নিজের বউয়ের কেবিনে আসতে হলে বরের আবার পারমিশন লাগে নাকি? আর তাছাড়া আমি তো কফি নিয়ে এসছি, তোমার ফেভারিট ব্ল্যাক কফি উইদাউট সুগার। আমার জন্য ভাবতে হবে না তোমার। তুমি এখন এখান থেকে যাও। কেউ দেখে ফেলে কি ভাববে? ভাবা ভাবির দায়িত্বটা না হয় তাদের উপরে ছেড়ে দিলাম। এখন বলো, সকালে ব্যবহারটার জন্য তুমি কি এখন আমার উপর রেগে আছো? তোমার কি মনে হয় তুমি আমার সাথে যা করেছো তারপরও হাসা উচিত আমার? আমি তো খারাপ কিছুই করিনি, শুধু আমার অধিকারটা আদায় করেছে। আর তোমাকে এই সাধারণ ড্রেসে কি সুন্দর লাগছে তুমি নিজেও জানো না, একেবারে পাশের বাড়ির মেয়ের মতো। শাট আপ। আমার এসব ন্যাকামো একদম পছন্দ না। তুমি এখন দরজাটা খুলে নিজের ডেস্কে যাও। বাবা অফিসে নেই বলে যা খুশি তাই করবে তা তো হবে না। বাবা অফিসে থাকলে আমি এটাই করতাম, কারণ তুমি আমার স্ত্রী। এই সত্যিটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে তোমার জন্যই তত ভালো। যাই হোক, কফিটা শেষ করে নিও। আর শোনো, কি? আজ লাঞ্চটা কিন্তু আমরা একসাথেই করব। আমি তোমার জন্য বাসা থেকে খাবার নিয়ে এসেছি। আমি বাইরে খাবো। না, খাবে না। আজ থেকে বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়া পুরোপুরি বন্ধ। আমি যা বলবো তোমাকে তাই খেতে হবে। তোমার স্বাস্থ্যের খেয়াল রাখার দায়িত্বটা তো আমার, তাই না বউ? ফারাবি মারিয়ার গালে আলতো করে একটা টোকা দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। মারিয়া হতবাক হয়ে বসে রইল। এই লোকটা কি পাগল হয়ে গেছে? অফিসেও সে তার উপর স্বামিত্ব ফলাচ্ছে। দুপুরের দিকে মারিয়া তার ডিপার্টমেন্টের কাজের খোঁজ নিতে কেবিন থেকে বের হলো। সে ইচ্ছে করে ফারাবি ডেস্কের সামনে গিয়ে দাঁড়ালো এবং সবার সামনে তাকে অপমান করার জন্য ফাইলটা তার ডেস্কের উপর ছুঁড়ে মারল। এই সামান্য প্রেজেন্টেশনটা বানাতে তোমার এতক্ষণ লাগলো ফারাবি? তুমি কি অফিসে কাজ করতে আসো নাকি ঘুমোতে? কি করব বলো? কাল রাতে আমার বউটা আমাকে এত জ্বালিয়েছে যে ঘুমটা ঠিক মতো হয়নি, তাই কাজে একটু দেরি হয়ে যাচ্ছে। কি কি বলে তুমি? বললাম, রাতে বউয়ের সাথে দুষ্টুমি করলে দিনে কাজে মন বসে না। তুমি কি এটা জানতে না ম্যাডাম? ফারাবি ম্যাডাম শব্দটাই এমনভাবে জোর দিল যে আশেপাশে কলিগরা যারা আর চোখে তাদের দেখছিল তারা মুখ টিপে হাসতে লাগলো। মারিয়ার কান দুটো লজ্জে আর রাগে গরম হয়ে গেল। কাজটা শেষ করে আমার কেবিনে ফাইলটা দিয়ে যাবে এবং এক্ষুনি। মারিয়া হনহন করে নিজের কেবিনের দিকে চলে গেল। সে বুঝতে পারছিল ফারাবির সাথে পাবলিক প্লেসে লাগতে যাওয়া তার বড় ভুল ছিল। এই লোকটা লজ্জাশমের মাথা খেয়ে বসে আছে। বিকেল 5টা, অফিস ছুটির সময়। মারিয়া দ্রুত অফিস থেকে বেরিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল যাতে ফারাবি তাকে ধরতে না পারে। কিন্তু পার্কিংয়ে গিয়ে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার প্রিয় মার্সিডিজ গাড়িটি সেখানে নেই। তার জায়গায় দাঁড়িয়ে আছে একটা পুরনো মডেলের পালসার বাইক, আর সেটার উপর হেলান দিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে ফারাবি। এটা কি? আমার গাড়ি কই ফারাবি? গাড়িটা আজ ছুটি নিয়েছে বউ, ওটা গ্যারেজে সার্ভিসিংয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। আজ আমরা বাইকে করে বাড়ি ফিরবো। বাইকে? আমি? তোমার এই ভাঙা বাইকে করে আমি বাড়ি ফিরবো? ইম্পসিবল। তুমি এক্ষুনি একটা উবার ডাকো। উবার ডাকার কোনো দরকার নেই।
আজ আমরা একটু অন্য পথে বাড়ি ফিরবো, ঘুরতে ঘুরতে গল্প করতে করতে। আমার তোমার সাথে কোনো গল্প করার নেই, বাইকে উঠবো না আমি। উঠবে মারিয়া, তুমি করতেই হবে। নাকি তুমি চাও আমি তোমাকে কোলে করে বাইকে বসাই? অফিসের সবে কিন্তু এখনো যায়নি, দৃশ্যটা কিন্তু খুব রোমান্টিক হবে। মারিয়া চারপাশে তাকিয়ে দেখলো অনেকে তাদের দিকে তাকিয়ে আছে। ফারাবি যা বলছে তা সে করেও দেখাতে পারে, এটা মারিয়া এখন ভালো করেই জানে। সে আর কোনো উপায় না পেয়ে রাগে ফুঁসতে ফুঁসতে বাইকের পেছনে গিয়ে বসলো। আরে এইভাবে দূরে দূরে বসলে তো পড়ে যাবে। আমাকে ভালো করে জড়িয়ে ধরো, আমি তো তোমার স্বামী, কোনো পরপুরুষ নই। চুপচাপ বাইক চালাও। ফারাবি বাইক স্টার্ট করলো, কিন্তু সে বাড়ির পথে না গিয়ে বাইকটা নিয়ে গেল ধানমন্ডি লেকের দিকে। মারিয়া কিছু বলার আগেই সে বাইকটা থেকে একটা ফুচকার দোকানের সামনে থামালো। এখানে কেন? এটা তো কোনো রেস্টুরেন্ট নয়। এটা রেস্টুরেন্টের চেয়ে অনেক বেশি কিছু। এটা হলো ভালোবাসার জায়গা। আজ আমি আমার বউকে নিয়ে তার জীবনের প্রথম ফুচকা ডেটে এসছে। চলো নামো। আমি এসব রাস্তার খাবার খাই না, আমার হাইজিন প্রবলেম আছে। আজকের দিনের জন্য সব প্রবলেম ছুটে, আমার সাথে খেলে তোমার কিচ্ছু হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। ফারাবি প্রায় জোর করে মারিয়াকে বাইক থেকে নামিয়ে ফুচকার প্লেট তার হাতে ধরিয়ে দিল। মারিয়া প্রথমে খুব ইতস্তত করছিল, কিন্তু চারপাশের সাধারণ মানুষের হাসি মুখ দেখে আর তারও কেমন যেন ভালো লাগতে শুরু করলো। আর ভয়ে ভয়ে প্রথম ফুচকাটা মুখে দিল। কেমন, ভালো না? চলে আর কি, আহামরি কিছু না। তাহলে আরেকটা প্লেট অর্ডার করি। না, দরকার নেই। কি হলো বউ, এভাবে তাকিয়ে আছো কেন? ফুচকা তো দেখার জিনিস না, খাওয়ার জিনিস। তাড়াতাড়ি মুখে দাও, নয়তো নরম হয়ে যাবে। মামা আরেক প্লেট দেন তো। আমি এসব আর খেতে পারবো না ফারাবি, এখানে কত ধুলোবালি আর লোকগুলো কিভাবে বানাচ্ছে, আমার এইসব দেখলে বমি আসে। আরে ভালোবাসার প্রথম শর্তে হলো বিশ্বাস। তুমি দোকানদারকে বিশ্বাস করে ফুচকাটা খেয়েই দেখো, তারপর না হয় বমি করো। আমি তো আছি তোমাকে সামলানোর জন্য। খুব ফাজলামো হচ্ছে তাই না? তুমি ইচ্ছে করেই আমায় এখানে এনেছো, আমায় অপমান করার জন্য। অপমান কেন করব? আমি তো তোমাকে আমার পৃথিবীটা দেখাতে এনেছি মারিয়া। এই যে সাধারণ মানুষ, রাস্তার পাশের এই ছোট ছোট আনন্দ, এটাই তো জীবন। তোমার এই কাজঘেরার পৃথিবীটা তো একটা সোনার খাঁচা ছাড়া আর কিছুই না। ফারাবি একটা ফুচকা তুলে মারিয়া মুখের সামনে ধরে। প্লিজ আমার জন্য শুধু একটা বার ট্রাই করো আমার হাতেরটা, কথা দিচ্ছে। খারাপ লাগলে আর কোনো দিন জোর করবো না। মারিয়া কিছুক্ষণ ফারাবির চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর অনিচ্ছা সত্ত্বেও মুখটা খুলে ফারাবি তাকে ফুচকাটা খাইয়ে দেয়। কেমন? নর্মাল, যেমনটা আগেও বলেছি, আহামরি কিছুই না। তোমার মুখ কিন্তু অন্য কথা বলছে বউ, তোমার চোখ দুটো জলজল করছে। আমার মনে হচ্ছে তোমার আরও একটা প্লেট লাগবে। একদমই না, আর একটাও না। চলো এবার বাড়ি চলো, অনেক রাত হয়েছে। বাইকে করে ফেরার পথে মারিয়া এবার আর আগের মতো দূরে সরে বসেনি, বরং একটু কাছে ঘেঁষে বসেছে। আচ্ছা সত্যি করে বলো তো, আজকের দিনটা কি খুব খারাপ কেটেছে? খারাপ কাটেনি মানে? তুমি সকালে আমার সাথে যা করেছো, অফিসে যা করেছো, তারপর আমার গাড়িটা লুকিয়ে রেখে আমায় জোর করে এই ভাঙা বাইকে করে। এগুলো তো ছিল ট্রেলার, সিনেমা তো এখনো বাকি বউ। কিন্তু ফুচকা খাওয়াটা কেমন লাগলো সেটা বলো। ভালোই। শুধু ভালো? আমার তো মনে হচ্ছে তোমার জীবনে এর চেয়ে ভালো সন্ধ্যা আর আসেনি, তাই না? একদমই না, তুমি বেশি ভাবতে শুরু করেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল আমরা আবার আসবো, এবার দই ফুচকা খাবো। আমি আসবো না। সেটা তো কালই দেখা যাবে। মারিয়া আর কোনো কথা বলে না, শুধু চুপচাপ করে রাতের হাওয়া উপভোগ করতে থাকে। সে ফারাবির কাঁধের উপর দিয়ে সামনের রাস্তা দেখতে দেখতে ভাবে, এই অচেনা ভিলেন লোকটার অত্যাচারগুলো কেন আমার এত ভালো লাগতে শুরু করেছে। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। তাদের সম্পর্ক এখন মোটামুটি ভালো। মারিয়া এখন আর এত রাগ করে না। এক বৃষ্টির রাতে মারিয়া বেলকনিতে দাঁড়িয়েছিল, পাশে ফারাবি, দুজনের হাতেই কফির মগ। বৃষ্টিটা আজ কি সুন্দর তাই না? তোমার চেয়ে বেশি সুন্দর নয়। আবার ফ্লেটিং শুরু করলে? কফিটা কিন্তু আমি তোমার মুখে ছুঁড়ে মারবো। মারতে পারো, তোমার হাতে ছোঁয়া লাগলে বিশ্ব আমার কাছে অমৃত মনে হবে। তুমি আসলেই একটা আস্ত পাগল। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি এতটা বদলে গেলে কি করে ফারাবি? বদলে গেছে মানে? আমি তো যেমন ছিলাম তেমনই আছে। একদম বাজে কথা বলবে না। বিয়ের আগের ফারাবি আর এখনকার ফারাবির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগের ফারাবি ছিল শান্ত, চুপচাপ, বিনয়ী, আর এখনকার ফারাবি হলো একটা আস্ত জলদস্যু, সারাক্ষণ শুধু জোর খাটানো আর দুষ্টুমি করা।
তাহলে কোন ফারাবিকে তোমার বেশি পছন্দ? আগে সে ভদ্র ছেলে ফারাবি, নাকি এখনকার এই জলদস্যু ফারাবি? জানি না। আমি বলে দিচ্ছি, বিয়ের আগের ফারাবির ছিল একজন কর্মচারী, যে তার বসের মেয়েকে ভয় পেত। সে তার আসল রূপটা লুকিয়ে রাখত, পাছে তার চাকরিটা চলে যায়। আর এখনকার ফারাবি হলো একজন স্বামী, যে তার বউকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। আর ভালোবাসা ভয়কে জয় করে নেয় মারিয়া। এখন আমি তোমাকে হারাবার ভয় পাই না। আমি আমার আসল রূপটা তোমার সামনে আনতে আর কোনো দ্বিধা নেই। ভালোবাসো? তুমি ভালোবাসো আমায়? বাসি না? তোমার কি মনে হয় আমি শুধু অধিকার খাটানোর জন্য তোমার সাথে এত কিছু করি? যে মেয়েটা সামান্য বৃষ্টি দেখলেই শিশুর মতো খুশি হয়ে যায়, যে অহংকারের আড়ালে নিজের একাকিত্বটাকে লুকিয়ে রাখে, তাকে ভালো না বেসে থাকা যায়? কিন্তু আমি তো তোমার সাথে শুধু খারাপ ব্যবহারই করেছি। তুমি রাগ দেখাতে, আর আমি সেই রাগের আড়ালে তোমার কষ্টটা দেখতাম। তুমি কাঠের মতো আচরণ করতে, আর আমি সেই কাঠের নিচে লুকিয়ে থাকা গোলাপটাকে খুঁজতাম। আমি তোমার প্রেমে প্রথম দিনই পড়েছিলাম, যেদিন তুমি করিডোরে আমাকে ধাক্কা মেরেছিলে। কি? সেদিন? সেদিন তো আমি তোমায় কত অপমান করেছিলাম। তুমি অপমান করছিলে, আর আমি মুগ্ধ হয়ে তোমার নাকের ডগায় জমে থাকা রাগটা দেখছিলাম। কি সুন্দর লাগছিল তোমাকে সেদিন। মনে হচ্ছিল যেন এক জেদি রাজকন্যা তার রাজ্য পরিদর্শনে বের হয়েছে। তুমি তুমি আসলেই একটা পাগল। হ্যাঁ, পাগল। তোমার ভালোবাসা পাগল। এখন তুমি বলো তোমার মনের কথা। তোমার এই পাগল স্বামীটাকে কি তোমার একটুও ভালো লাগে না? আমারও আমারও তোমায় ভালো লাগে ফারাবি। খুব বেশি ভালো লাগে যখন তুমি জোর করে আমায় বাইকে বসাও, যখন সবার সামনে আমায় বউ বলে ডেকে লজ্জা ফেলে দাও, যখন আমার জন্য রান্না করো। সবকিছুই ভালো লাগে আমার। তাহলে বলো না কেন? আমি ভয় পাই ফারাবি। আমার অহংকার, আমার স্টেটাস, আমাদের এই ভিন্ন জগৎ, আমার ভয় হয় এসব কিছু হয়তো একদিন আমাদের মাঝে দেয়াল তৈরি করে দেবে। আমি তোমায় হারাতে চাই না। কোনো দেয়ালই আমাদের আলাদা করতে পারবে না মারিয়া, যদি তুমি আমার হাতটা এভাবে শক্ত করে ধরে রাখো। ফারাবি মারিয়াকে নিজের কাছে টেনে নেয়। মারিয়া আর কোনো বাধা দেয় না, বরং ফারাবির বুকে মাথা রাখে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না? কষ্ট? তোমার দেওয়া কষ্টগুলো আমার কাছে ভালোবাসার মতো লাগে। তবে হ্যাঁ, একটা কষ্ট আমি ভুলতে পারি না। কি? বিয়ের প্রথম রাতে তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছিলে। বেচারা আমি ঠান্ডা সোফায় শুয়ে, আহা, আমার পেটটা এখনো ব্যথা করে। ওলে বাবা লে, খুব লেগেছিল বুঝি? ঠিক আছে, আজ রাতে আমি তোমার পিঠে মলম লাগিয়ে দেব, হবে? শুধু মলম, আর কিছু না? আর কি চাই শুনি? চাই তোমাকে সারা জীবনের জন্য। দেবে তো? আমি তো কবেই তোমার হয়ে গেছি ফারাবি। যেদিন তুমি আমার জন্য ছিনতাইকারীদের সাথে লড়েছিলে, সেদিনই আমি মনে মনে তোমায় আমার স্বামী হিসেবে মেনে নিয়েছিলাম। তাহলে এতদিন এত ভাব খাচ্ছিলে কেন শুনি? কারণ তোমার এই জলদস্যু রূপটা দেখতে আমার খুব ভালো লেগেছিল। আচ্ছা, তাই নাকি? হুম। তাহলে তো আর এই রূপ বদলানো যাবে না। সে বৃষ্টির রাতের পর থেকে ফারাবি আর মারিয়ার সম্পর্কটা আর আগের মতো নেই। মারিয়ার অহংকারের বরফ গলে সেখানে এখন ভালোবাসার উষ্ণ প্রস্রাবণ। ফারাবিও তার জলদস্যু রূপটা কমিয়ে এনে এখন হয়ে উঠেছে একজন যত্নশীল প্রেমময় স্বামী। তাদের খুনসুটি, দুষ্টামি আর ভালোবাসায় রহমান বাড়ি এখন সত্যিকারের একটা ঘরে পরিণত হয়েছে। কিন্তু তাদের এই সুখের আকাশে হঠাৎ করেই ঘনিয়ে এলো কালো মেঘ। রহমান গ্রুপের শেয়ার মার্কেটে হঠাৎ করে ধস নামল। কোম্পানির সবচেয়ে বড় আন্তর্জাতিক ক্লায়েন্ট কোনো কারণ ছাড়াই তাদের চুক্তি বাতিল করে দিল, যার ফলে কোম্পানি প্রায় দেউলিয়া হওয়ার পথে। জনাব আশফাকুর রহমানের শরীরটা আবার খারাপ হতে শুরু করেছে। পুরো অফিসে যেন এক শোকের ছায়া। গভীর রাত। মারিয়া অফিসের ফাইলপত্র নিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। তার চোখ দুটো লাল, চেহারে রাজ্যের ক্লান্তি আর হতাশা। ফারাবি এক মগ কফি নিয়ে তার পাশে এসে বসল। সব শেষ হয়ে গেল ফারাবি, সব শেষ। বাবার সারা জীবনের পরিশ্রম, তার স্বপ্ন, আমি কিচ্ছু বাঁচাতে পারলাম না। আমি একজন ব্যর্থ মেয়ে। ছি, এভাবে বলে না। তুমি তোমার সেরাটা দিয়ে চেষ্টা করেছো। কি চেষ্টা করেছি? আমি কিছুই করতে পারলাম না। আমাদের সব ইনভেস্টররা মুখ ফিরিয়ে নিচ্ছে, ব্যাংকও নতুন লোন দিতে রাজি হচ্ছে না। কাল বোর্ড মিটিংয়ে আমি শেয়ার হোল্ডারদের কি জবাব দেব? মাথা ঠান্ডা রাখো মারিয়া। এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। কি সমাধান আছে বলো? আমাদের হাতে আর কোনো উপায় নেই। কোম্পানিটা নিলামে ওঠা ছাড়া আর কোনো পথ খোলা নেই। একটা পথ এখনো খোলা আছে। কি পথ? আমি তো আছি। আমি থাকতে তোমার বাবার কোম্পানির কিচ্ছু হতে দেব না। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো। কিন্তু তুমি কি করবে ফারাবি? তুমি তো
আমি যা করার কাল বোর্ড মিটিংয়ে সবার সামনেই করব। তুমি এখন আর কোনো চিন্তা না করে একটু ঘুমানোর চেষ্টা করো। কালকে সকালটা আমাদের জন্য একটা নতুন শুরু নিয়ে আসবে, আমি কথা দিচ্ছি। ফারাবি শান্ত অবিচল কণ্ঠস্বর আর আত্মবিশ্বাসী চোখের দিকে তাকিয়ে মারিয়া সব হতাশা যেন কোথাও উবে গেল। সে জানে না ফারাবি কি করবে, কিভাবে করবে, কিন্তু সে এটা জানে এ লোকটা যখন কথা দেয় তখন সে কথা রাখে। এই প্রথম সে তার বাবার থেকেও বেশি ভরসা করলো তার স্বামীর ওপর। সে ফারাবির বুকে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বন্ধ করল। পরের দিন সকালে রহমান গ্রুপের কনফারেন্স রুমে পিনপতন নীরবতা। কোম্পানির সব শেয়ার হোল্ডার, বোর্ড মেম্বার আর সিনিয়র কর্মকর্তাদের মুখে থমথমে। মধ্যমণি হয়ে বসে আছেন অসুস্থ জনাব রহমান, তার পাশে মারিয়া। আপনারা সবাই জানেন আমরা আজ কিরকম একটা ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি আমার সারা জীবন দিয়ে এই কোম্পানিটা তিলে তিলে গড়ে তুলছি, কিন্তু আজ হয়তো আমার বিদায় নেওয়ার সময় এসেছে। আমি আজ রহমান গ্রুপের চেয়ারম্যান পদ থেকে অবসর নিচ্ছি, কিন্তু আমি কোম্পানিকে এভাবে ধ্বংস হতে দিতে পারি না। তাই আমি একজন নতুন ইনভেস্টর খুঁজে বের করেছি, যিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবেন। তিনি শুধু আমাদের কোম্পানিতে ইনভেস্টই করবেন না, বরং কোম্পানির সম্পূর্ণ মালিকানা কিনে নেবেন। কথাটা শোনার পর পুরো রুমে যেন বোমা ফাটল। সবাই অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। মারিয়াও বিস্ময়ে হতবাক। একজন শেয়ার হোল্ডার বললেন, কিন্তু স্যার, কে এই নতুন ইনভেশন? আমরা কি তাকে চিনি? আপনারা সবাই তাকে চিনেন, কিন্তু আজ আপনারা তার নতুন পরিচয়ের সাথে পরিচিত হবেন। আমি মঞ্চে ডেকে নিচ্ছি রহমান গ্রুপের নতুন কর্ণধারককে। সবার রুদ্ধশ্বাস অপেক্ষা। কনফারেন্স রুমে দরজা খুলে গেল আর ভেতরে যে প্রবেশ করলো তাকে দেখে মারিয়া সহ উপস্থিত সবার চোখ ছানা বড়া হয়ে গেল। ফারাবি। কিন্তু এ কোন ফারাবি? তার পরনে সাধারণ শার্ট প্যান্ট নয়, কয়েক লাখ টাকা দামের আরমানি স্যুট, পায়ে চকচকে ইতালিয়ান জুতো, হাতে দামি ঘড়ি। তার হাঁটা চলে চাহনিতে ফুটে উঠেছে রাজকীয় আত্মবিশ্বাস আর ক্ষমতার দাপট। তার পেছনে দুজন সুটেড বুটেড দেহরক্ষী অফিসের সাধারণ জুনিয়র এক্সিকিউটিভ। ফারাবির সাথে এই ফারাবির কোনো মিলই নেই। ফারাবি ধীর পায়ে মঞ্চে উঠে এসে জনাব রহমানের পাশে দাঁড়ালো এবং মাইক্রোফোনটি হাতে নিল। শুভ সকাল সবাইকে। আপনারা হয়তো অনেকে আমাকে দেখে অবাক হচ্ছেন, ভাবছেন এই সাধারণ কর্মচারীটা এখানে কি করছে। আপনাদের সব প্রশ্নের উত্তর আমি দেব। ফারাবি মারিয়ার দিকে তাকালো। তার চোখে ছিল ভালোবাসা আর দুষ্টামি হাসি। আমার প্রথম পরিচয়, আমি মারিয়া রহমানের স্বামী। আমার দ্বিতীয় পরিচয়, আমি চৌধুরী এন্টারপ্রাইজের একমাত্র মালিক ফারাবি চৌধুরী। চৌধুরী এন্টারপ্রাইজ নামটা শোনার সাথে সাথেই তার পুরো রুমে যেন বিদ্যুৎ খেলে গেল। চৌধুরী এন্টারপ্রাইজ এশিয়ার অন্যতম বৃহত্তর শিল্প গোষ্ঠী। রহমান গ্রুপের চেয়েও বহু গুণে বড়। আমার বাবা মরহুম রাফি চৌধুরী এবং আমার শ্বশুর জনাব আশফাকুর রহমান শুধু বিজনেস পার্টনারে ছিলেন না, ছিলেন একে অপরের ভাইয়ের মতো। বহু বছর আগেই তারা স্বপ্ন দেখেছিলেন তাদের দুই কোম্পানিকে এক করে দেবেন এবং তাদের সন্তানদের মধ্যে বিয়ে দিয়ে এই সম্পর্ককে আত্মীয়তায় পরিণত করবেন। ফারাবি তার ছদ্মবেশের কারণ মারিয়ার মন পরীক্ষা করার গল্প সবকিছু খুলে বলল। সে এও জানালো যে কোম্পানির এই সংকটটাও ছিল তারই তৈরি করা একটি নাটক, যা সে সাজিয়েছিল শুধু মারিয়ার বিশ্বাস এবং ভালোবাসা পরীক্ষা করার জন্য। আমি দেখতে চেয়েছিলাম আমার স্ত্রী বিপদের সময় আমার উপর কতটা ভরসা রাখতে পারে। আমি দেখতে চেয়েছিলাম সে কি কোম্পানির টাকার কথা ভাবে নাকি তার স্বামীর সম্মানের কথা ভাবে। আর আমি গর্বিত যে আমার মারিয়া আমার পরীক্ষায় সসম্মানে পাশ করেছে। সব সত্যি জানার পর মারিয়ার আর কোনো কথা বলার মতো অবস্থা ছিল না। তার চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে পড়ছিল। এই জল বিস্ময়ের, আনন্দের আর ভালোবাসার। সে বুঝতে পারছিল সে কোনো সাধারণ মানুষকে ভালোবাসেনি, ভালোবেসেছে এক রাজকুমারকে, যে শুধু তার ভালোবাসা পাওয়ার জন্য নিজের সিংহাসন ছেড়ে প্রজা সেজেছিল। মিটিং শেষ হওয়ার পর ফারাবি মারিয়ার হাত ধরে তাকে নিজের কেবিনে নিয়ে গেল, যেটা ছিল এখন কোম্পানির সিওর কেবিন। কান্না ভেজা চোখে ফারাবির বুকে কিল মারতে মারতে বলে, তুমি তুমি একটা আস্ত শয়তান, প্রতারক। তুমি আমার সাথে এত বড় একটা খেলা খেলেছো। খেলা তো খেলতেই হতো আমার অহংকারী বউ, নইলে তোমার এই পাথরের মতো মনটা গলতো কিভাবে? আমার কিচ্ছু চাই না,
তোমার এই বিশাল কোম্পানি, তোমার এই চৌধুরী পরিচয় কিচ্ছু না। আমার সেই দুষ্টু রোমান্টিক অত্যাচারী স্বামীকেই চাই, যে আমায় জোর করে ফুচকা খাওয়াবে। আমি তো সারা জীবন তোমারই থাকবো, আমার অহংকারী বউ, তোমার অত্যাচারী স্বামী হয়ে। ফারাবি মারিয়ার চোখে জল মুছে দিয়ে তার ঠোঁটে গভীর একটা চুমু খেল। মারিয়াও তার ভালোবাসায় নিজেকে সঁপে দিল। রাতের নিস্তব্ধতা, বিলাসবহুল বেডরুমটা সজ্জিত হয়েছে ফুল আর মোমবাতির আলোয়। মারিয়ার পরনে একটা সুন্দর লাল শাড়ি। ফারাবি তার সামনে এসে দাঁড়ালো। আজকের রাতটা আমাদের, মারিয়া। আজ আর কোনো নাটক নেই, কোনো পরীক্ষা নেই, আছে শুধু ভালোবাসা। আমি আমি জানি না ফারাবি। ভয় পাচ্ছ? আমি তো তোমারই, মারিয়া। তোমার শরীর, মন, আত্মা সবকিছুর মালিক এখন আমি। সে মারিয়াকে বিছানায় শুয়ে দিয়ে তারপরে ঝুঁকে পড়ল। তাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে গেল। ফারাবি এক একে মারিয়ার সব দ্বিধা, সব লজ্জা আর ভালোবাসা দিয়ে দূর করে দিল। সেই রাতে দুটি শরীর আর আত্মা এক হয়ে গেল। তাদের মধ্যে আর কোনো দেওয়াল রইল না। ফারাবি তার ভালোবাসা দিয়ে মারিয়ার সব অহংকারকে জয় করে নিল, আর মারিয়া তার সবটুকু দিয়ে নিজেকে সঁপে দিল তার ছদ্মবেশী স্বামীর কাছে। বসের অহংকারী মেয়ের তার কর্মচারী স্বামীর স্ত্রী হয়ে ওঠার এক অদ্ভুত মিষ্টি গল্পটা শেষ পর্যন্ত এক নিখুঁত, সুখী এবং পূর্ণাঙ্গ পরিণতি পেল, যেখানে ভালোবাসাই শেষ কথা বলল।